বন্ধুরা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা বন্ধুরা, আরম্ভ করছি। সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার কিনা জানান। ইজ দ্য সাউন্ড ইজ ক্লিয়ার মাই ফ্রেন্ডস? তো আরম্ভ করছি বন্ধুরা। আজকের বিষয়টা শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের বিষয়টা আরম্ভ করছি আমি আমাদের, বিশেষ করে সাধারণ মানুষ যদি কেউ দেখে থাকেন, কিছু কিছু শব্দ ডাক্তারির প্রত্যেকটা বিষয়ের কিছু কিছু টার্মিনোলজি যা সাধারণ মানুষের জানার দরকার। এবং আমাদের হোমিও চিকিৎসকদের জন্য, জুনিয়র হোমিও চিকিৎসক যারা কলেজে পড়েছিল, স্যারেরা বা মাস্টারমশাইরা সব পড়িয়েছেন, কিন্তু স্মৃতির মণিকোঠায় হারিয়ে গেছে বা সব কিছু মনে নেই, যা রিক্যাপিচুলেট করার দরকার, কি করার দরকার সে সম্বন্ধে একটা আভাস দেবো আজ। কারণ এই সাবজেক্টগুলো একটু ঝালাই করার জন্য বা পালিশ করার জন্য আমরা একটা কোর্স আরম্ভ করছি। কিছু জুনিয়র হোমিওপ্যাথিক ডাক্তারেরা এই কোর্সটা আরম্ভ করছে। কি পড়াবো সেই কোর্সে, কি আলোচনা হবে, কি জানার দরকার, সেই ব্যাপারে একটা ভূমিকার ক্লাস হচ্ছে আজ। অনেকে ভাবছে যে কী হবে, কি ক্লাস, হুইসপারিং বা কানাঘুষো চলবে, সেজন্য জানানোর জন্য আমরা এই ক্লাসটা করছি। আমরা চিকিৎসা শাস্ত্রে অনেকগুলো বিষয় পড়তে হয়। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, স্বীকৃত গভর্নমেন্ট কলেজগুলিতে বা প্রাইভেট কলেজগুলিতে অনেক সাবজেক্ট একই আছে বিভিন্ন মেডিকেল ব্রাঞ্চে। সে হোক অ্যালোপ্যাথি, হোক আয়ুর্বেদ বা কবিরাজি, হোক হোমিওপ্যাথি। যে সাবজেক্টগুলো কমন তা হলো নাম্বার 1, অ্যানাটমি। অ্যানা মিন্স স্ট্রাকচার, টমি মিন্স কাট। বডি কেটে কেটে দেখা হয়েছে শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে। সেই বইটার নাম হলো অ্যানাটমি। কালেকশন অফ দ্য এক্সপিরিয়েন্সেস সিন্স বিসি, বিফোর খ্রাইস্ট এজ, টিল ডেট, যে কালেকশন সেটা হচ্ছে অ্যানাটমি। অ্যানাটমি হচ্ছে অর্গানস অফ দ্য বডি, পার্টস অফ দ্য বডি। তাহলে সেই পার্টসগুলোর ফাংশন আছে, কাজ আছে। আমি বডি কেটে হার্ট পেলাম, অ্যানাটমি। হার্টের কাজ কি? সো ফাংশনস অফ দ্য বডি ইজ ফিজিওলজি। নর্মাল ফাংশনস অফ দ্য বডি ইজ ফিজিওলজি। এবারে সেই নর্মাল ফাংশনটা যদি না হয়, ফাংশনটা গণ্ডগোল করছে, অ্যাবনর্মাল, দ্যাট ইজ প্যাথোলজি।
তাহলে আমাদের কী কী এই সাবজেক্টগুলো সবাইকেই পড়তে হয় কম বেশি, কেউ বেশি পড়ে কোনো কারোর, কেউ কম পড়ে। তাহলে নর্মাল স্ট্রাকচার, আর শব্দগুলো বেশি ইংরেজিতে মনে রাখতে হবে, বাংলায় শব্দ করা কঠিন, মনে রাখা কঠিন। বহু শব্দ বাংলায় চালু আছে, পুরো বাংলা করেছে, আমার পক্ষে বলা খুবই মুশকিল। এবং আমি অনুরোধ করব এরপর থেকে যখন আমি পড়াবো শব্দগুলো ইংরেজিতেই মনে রাখা দরকার। আলোচনা বাংলায় হোক, কিন্তু শব্দগুলো বাংলায় করা কষ্টকর, বরং আরও কঠিন হয়ে দাঁড়ায়। তাহলে আমরা অ্যানাটমি জানলাম, স্ট্রাকচার অফ দ্য বডি, ফিজিওলজি, ফাংশনস অফ দ্য বডি, নর্মাল ফাংশনস অফ দ্য বডি, প্যাথোলজি, অ্যাবনর্মাল ফাংশনস অফ দ্য বডি। এই তিনটে সাবজেক্ট আমরা জানলাম। নেক্সট হচ্ছে সার্জারি। সার্জারি কাকে বলে? হোয়েন মেডিসিন ক্যান নট অ্যাক্ট, যখন ওষুধ কাজ করতে পারছে না, ওষুধের কাজ করার ক্ষমতা নেই, সেখানে কোনো চেঞ্জ হয়ে গেছে, স্ট্রাকচার কিছু কেটে বাদ দিতে হবে, খারাপ হয়ে গেছে, যেটুকু অংশ খারাপ হয়ে গেছে সেটুকু কেটে বাদ দিয়ে দাও। কোথাও পাসফরমেশন হয়ে গেছে, দাগ মেরে, চাকু দিয়ে দাগ মেরে কেটে বের করে পরিষ্কার করে সেলাই করে দাও। লোকটা পড়ে গিয়ে কোথাও আঘাত লেগেছে, কেটে গেছে, এমনি শুকাবে কিন্তু ফাঁক হয়ে থাকবে, অনেক দেরি হবে, ওকে সেলাই করে দাও। তো কোথাও ভিতরে কোনো পার্টস খারাপ হয়ে গেছে, সেটা ঠিক করতে গেলে আমাকে ঢুকতে হবে কেটে। সো দিস পোর্শন ইজ নোন অ্যাজ সার্জারি। গাইনি কাকে বলি? মেয়েদের শরীরের যে সেক্সুয়াল অর্গানস এবং তাদের কাজকর্ম, এই মেয়েদের সেক্সুয়াল অর্গানসগুলো, এগুলো নিয়ে নাম হয়েছে গাইনিকোলজি। ছেলেদেরও তো সেক্সুয়াল অর্গানস আছে, তাহলে ছেলেদের সেক্সুয়াল অর্গানসগুলো নিয়ে আলাদা সাবজেক্ট হয়নি, মেয়েদের সেক্সুয়াল অর্গানসগুলো নিয়ে আলাদা সাবজেক্ট হয়েছে, কারণ তার ফাংশনস বেশি, দে আর কমপ্লিকেটেড স্ট্রাকচারস, সিস্টেম বেশি, ফিজিওলজি বেশি, প্যাথোলজি বেশি, তাই গাইনোকোলজি। আর যখন গাইনোকোলজি জানার পরে একটা ফার্টিলাইজেশন হলো, মেয়েদের শরীরেই তো হয়, ছেলেদের তো আর ফার্টিলাইজেশন হয় না। তো ফার্টিলাইজেশন হওয়ার পরে যখন নতুন ভ্রূণ, একটা নতুন প্রাণের সৃষ্টি হবে, সে কিভাবে বাড়ছে, ধাপে ধাপে কী পরিবর্তন হচ্ছে, হার্ট, লাং, কিডনি, লিভার, চুল, চামড়া কিভাবে তৈরি হচ্ছে সেই ভ্রূণটার, সেই সাবজেক্টটা। এবং সেই বাচ্চাটা বড় হবে, সেই বাচ্চাটাকে ডেলিভারি করাতে হবে, সেই সময় মায়ের কোনো কষ্ট না হয়, সেই সময় যদি মায়ের কোনো প্রবলেম হয় তা দেখাশোনা করতে হবে। তাহলে যে মুহূর্তে স্বামী স্ত্রী মেলামেশা করলো, পুরুষ মহিলার মেলামেশা হলো, ডিমের সাথে শুক্রকীটের মিলন হলো, এবং মেয়েদের জরায়ুর মধ্যে যখন পরিবর্তন আরম্ভ হয়ে গেল, সেই পরিবর্তনের দিন থেকে বাচ্চা ডেলিভারি হবে, তারপরে ডেলিভারির পরেও মায়ের স্বাস্থ্য পরিচর্যা কিছুদিন, এই সাবজেক্টের নাম হলো অবস্টেট্রিক্স বা মিডউইফারি, দুটো নাম আছে। তাহলে আমরা পেলাম অ্যানাটমি, আমরা পেলাম ফিজিওলজি, আমরা পেলাম প্যাথোলজি, আমরা পেলাম সার্জারি, আমরা পেলাম গাইনোকোলজি, আমরা পেলাম অবস্টেট্রিক্স। এই সাবজেক্টগুলো সবাইকে কম বেশি পড়তে হবে। এছাড়া পড়তে হয় বায়োকেমিস্ট্রি, হোমিওপ্যাথিতে কম পড়তে হয়, অ্যালোপ্যাথিক ডাক্তারদের বেশি পড়তে হয়, কারণ ওদের মেডিসিনগুলো সব কম্পোজিশন বায়োকেমিস্ট্রির উপরে, কেমিক্যাল অ্যানালগ বেশি, কেমিক্যাল কম্পোজিশন বেশি, ফলে তাদের বায়োকেমিস্ট্রি পড়তে হয়। এছাড়া রেডিওগ্রাফি, এক্স-রে প্লেট কী করে দেখব, সোনোগ্রাফি, আলট্রাসোনোগ্রাফি কী করে করে, তার রিপোর্ট কী করে দেখব, এগুলো আলাদা সাবজেক্ট আছে। রেডিওগ্রাফি, মাইক্রোবায়োলজি আছে, জীবাণুর উপরে, কোন জীবাণু কীভাবে বাড়ে, কোন জীবাণু কী রোগ তৈরি করে, কোন জীবাণুর কোথায় কী রোল বা ভূমিকা আছে, তার জন্য আছে মাইক্রোবায়োলজি। সো ডিফারেন্ট সাবজেক্টস। আমাদের বিশেষ করে জানতে হবে অ্যানাটমি, কিছু কিছু পুরো না জানলেও ফিজিওলজি,
এখন আমি দেখেছি লক্ষ্য করে যে আমাদের যারা বিএইচএমের ছাত্র, আমাদের পশ্চিমবঙ্গে যারা বিএইচএমের ছাত্র, তাদের সাউন্ড নলেজ আছে, তারা সব পড়াশোনা করেছে। আগের যারা ডিএমএস ছিল তারা এজেড হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বাট বয়সের চাপে অনেক জিনিস হয়তো খেয়াল নেই। আমি দেখি অন্যান্য জায়গায়, অন্য রাষ্ট্রে, সেখানে অ্যানাটমি ফিজিওলজি ভীষণ শর্টে পড়ানো হয়। আমাদের ডিএমএস করছে যা ছিল তার থেকে অনেক শর্টে পড়ানো হয়, কিন্তু আর একটু ডিটেল জানার দরকার। আমাদের ম্যাথমেটিকা, আমাদের রেপার্টরি, অনেক শব্দ অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি ওরিয়েন্টেড। সে শব্দগুলো না জানলে তুমি রোগ ধরবে কী করে? কেন্টের রেপার্টরি খুলে আমি এক্ষুনি দেখিয়ে দেবো, অ্যাবডোমেনে লেখা আছে বিউবো, তুমি তো বিউবো জানো না। আমি বলেছিলাম না ম্যাথমেটিকা রেপার্টরি পড়তে গেলে লাগবে। এক্সটার্নাল থ্রোটে লেখা আছে টর্টিকোলিস, তুমি টর্টিকোলিস জানো না। তুমি ম্যাথমেটিকায় পড়ছো, রেপার্টরি পড়ছো, তুমি টর্টিকোলিস জিনিসটা জানো না। তাহলে ওষুধ সিলেকশন তুমি হয়তো করতে পারবে সিমটম মিলিয়ে কিছু একটা দিলে, কিন্তু টর্টিকোলিস কিছু না জানলে, রোগী যদি এসে বলে ডাক্তারবাবু আমি নেটে আমার সিমটমটা, এখন তো নেট নির্ভর, নেটে সব মিলিয়ে আমি দেখলাম এটাকে টর্টিকোলিস বলে। ডক্টর সাহেব, হোয়াট ইজ টর্টিকোলিস? তুমি কি মাথা চুলকাবে? তোমাকে তো অ্যান্সার দিতে হবে। অনেক রোগী তুমি ওষুধ দিচ্ছ পরের কথা, কি ওষুধ দিচ্ছ, সে ওষুধে সারবে কি না বা কতটা কমবে পরের কথা, কিন্তু প্রথম থাকে তিনটি প্রশ্ন। কি? ডাক্তারবাবু কি হয়েছে? ডাক্তারবাবু কেন হয়েছে? ডাক্তারবাবু কি বুঝছেন? তো কি হয়েছে মিনস হোয়াটস দ্য ডায়াগনোসিস, কেন হয়েছে হোয়াটস দ্য কজ বিহাইন্ড ইট, এবং কি বুঝছেন হোয়াটস দ্য প্রগনোসিস অফ দি কেস। তাহলে তুমি যদি তাকে স্যাটিসফাই না করতে পারো, যদি শিক্ষিত রোগী হয়, তার একটা নলেজ আছে, অনেক স্কুল টিচার, অনেক WBCS অফিসার, অনেক কোয়ালিফাইড। একজন ডাক্তার, আমরা যখন চেয়ারে বসি, যখন চেয়ারে বসে তখন সে মনে করে লঙ্কার রাবণ হয়ে গেছে, কিন্তু তোমার বাইরে জগৎ আছে, একটা সিনেমার গান আছে, এর বাইরে জগৎ আছে, তুমি জানো না, তুমি মানো না। থানার পুলিশ একটা পাতি পুলিশ, মাধ্যমিক পাশ করে কনস্টেবল, তুমি একটা ডাক্তার গেলে ও তখন ওখানকার হনুমান মেজাজবার। তুমি যারা শিক্ষিত মানুষ, সে বুঝলো না, তুমি কি করলে? তুমি নীরবে মুখ বুঝে হয়তো চলে আসলে, কিন্তু তোমার তো ঘৃণাবর্ষিত হলো। তুমি তো ছাগল গরু গালাগালি দিয়ে চলে আসবে, উল্টোটা হবে। তোমার কাছে একটা আসলো, তুমি চেয়ারে বসে সিগারেট খেতে খেতে, হয়তো তোমার থেকে অনেক এজেড মানুষ, শিক্ষিত মানুষ, স্কুলের মাস্টারমশাই, ইংরেজি মাস্টারমশাই, টিচার, কলেজের অধ্যাপক, সে তোমার ডাক্তারি না পড়তে পারে, হি ইজ হাইলি কোয়ালিফাইড ইন অ্যানাদার ব্রাঞ্চ, ইন অ্যানাদার সাবজেক্ট। তুমি তার ছেলের বয়স, তার নাতির বয়স, তুমি পায়ের উপর পা দিয়ে সিগারেট খাচ্ছ, তার সাথে মেজাজে কথা বলছো, অথচ সে জিজ্ঞাসা করছে, তাকে বোঝাতে পারছো না। অত বোঝাতে পারবো না, আপনি আমার চেয়ারে বসুন, তাহলে বেশি বুঝে গেছেন না। দ্যাট ইজ নট দ্য সলিউশন। ইউ হ্যাভ টু স্যাটিসফাই হিম, ইউ হ্যাভ টু গুড বিহেভ উইথ দ্য পারসন। তোমাকে বোঝানোর ক্ষমতা নেই, সেটা তোমার দুর্বলতা। সেই দুর্বলতা তুমি বাজে কমেন্ট দিয়ে ঢাকতে পারো না। সো ইউ হ্যাভ টু নো, you have to learn, you have to acquire knowledge in every branches, in every subjects, in every sides, in every terminology in the medical science. তোমাকে জানতে হবে, বুঝতে হবে। ডেথ, আরও অন্যান্য সাবজেক্টগুলো আমি বলিনি, প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, স্বাস্থ্য সম্বন্ধে হ্যানিম্যান অর্গাননের তোমাকে 4 নম্বরে অ্যাপোরিজমে বলে গেছে। The physician not will treat the patient only, he is also the reservoir of health of the society. তোমাকে স্বাস্থ্য সম্বন্ধে জানতে হবে।
তুমি স্বাস্থ্য সম্বন্ধে জানো না, লোকটা জল কী করে খাবে, লোকটা বাড়িতে কী করে থাকবে, লোকটার ঘরটা ঠিক আছে কি না, ওই লোকটা মেলায় যেতে পারবে কি না, ওই বাচ্চাটা স্কুলে যেতে পারবে কি না। ইউ শুড হ্যাভ দ্য সাউন্ড নলেজ অ্যাবাউট দ্য হাইজিনিক মেজার্স, স্বাস্থ্য, সে তোমার জানতে হবে। তার একটা সাবজেক্ট আছে প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। তোমাকে আইন কানুন, মারা গেল কী করে, পুড়ে গেল কী করে, পুড়ে গেল না কেউ পোড়ালো, মারা গেল না কেউ গলা টিপে মারলো, এইসব সাধারণ জিনিস তোমাকে জানতে হবে। তার একটা সাবজেক্ট আছে। আগে নাম ছিল জুরিসপ্রুডেন্স, এখন বলা হয় এফএসএম, ফরেনসিক মেডিসিন। আগে নাম ছিল হাইজিন, এখন নাম হয়েছে পিএসএম, প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। তাহলে তোমাকে এখানে জানতে হবে। তুমি মৃত্যুর সংজ্ঞা, মৃত্যু ঠিক বোঝো না, মানুষটা মারা গেছে কিনা। তোমাকে রাত দিন ডাকতে পারে, ডাক্তারবাবু আমার দাদু হঠাৎ কালকে রাত্রেও কথা বলছিল, সকালবেলাও নড়ছিল, হঠাৎ ডাকলে সাড়া দিচ্ছে না, আপনি একটু দেখুন তো এসে, যদি মারা যায় তাহলে তো একটা ডেথ সার্টিফিকেট দেবেন। তুমি গিয়ে কী করলে, বুঝতে পারলে না, কারণ তুমি মাঝে মাঝে। তাহলে তুমি তোমার ডেথ সম্বন্ধে জানতে হবে, তুমি বুঝতে পারলে না, তুমি বললে যে রোগী ঠিক আছে, ও নড়ে যাবে, আমি কার্বোবেজ দিচ্ছি, হাত পা ঠান্ডা দেখছি, তুমি মনে মনে ভাবলে বই তো পড়েছি। In the cold stage, in the cold stage, in the last, in the cold stage, in the last stage of any disease, when cold sweat, cold breath, cold tongue, voice lost, this remedy may save a life. তুমি পড়েছো কার্বোবেজ, রিলেশনের আগের লাইন, সেকেন্ড পেজ। তুমি কার্বোবেজ দিলে, রোগী তো মারা গেছে, তুমি বুঝতে পারো, ডিউ টু ইউর ইগনোরেন্সি, ডিউ টু ইউর ল্যাক অফ নলেজ, ডিউ টু ইনক্যাপাসিটি টু থিঙ্কিং। বলে এই পুরিয়া দিলাম, 4 ঘন্টা পর পর খান না, উঠে যাবে, উঠে নাচবে, দেখবেন লাফাবে। রোগী আর লাফাচ্ছে না, উঠছে না, আরও ঠান্ডা হয়ে যাচ্ছে। অ্যালোপ্যাথিক একজন ডাক্তার ডাকলো, এমবিবিএস, বলে তো 4 ঘন্টাকে মারা গেছে, তোমার মান সম্মানটা কোথায় গেল। তোমার তো এইটুকু বেসিক নলেজ জানতে হবে যে রোগীটা মরে গেলে মেন কী সিমটম আছে। তোমাকে জানতে হবে লাইট টেস্ট, আঙুলের ফাঁকে লাইট মারলে, আঙুলের ফাঁকে লাইট মারলে যে লাল আভা বেরোয়, মরা মানুষের সেই ব্লাড সার্কুলেশন হয় না, সেই আভাটা বেরোয় না। এখানে টর্চ ছিল না, এক সেকেন্ড। তাহলে তুমি সেটা জানো না, আমি টর্চ দিয়ে লাইট টেস্ট এখানে দেখিয়ে দিতাম, টর্চটা পেলাম। তাহলে তোমাকে জানতে হবে এসব, ফেদার টেস্ট, মিলার টেস্ট, আয়না ধরতে হবে নাকের সামনে, শ্বাস প্রশ্বাস একটু চললে সেখানটা ভেপার বেরোবে, অনেক টেস্ট আছে, তুমি জানো। তুমি সেবারে অপমানিত বোধ করলে, বললো ডাক্তারবাবু কী বললেন আপনি, আপনি বললেন বেঁচে যাবে, মাঠে গিয়ে দড়ি লাফাবে, সে তো 4 ঘন্টা আগে মরে গেছে, অ্যালোপ্যাথি ডাক্তার এসে বললো, তোমার মান সম্মান গেল। তুমি এবার কী করলে, সাবধান হয়ে গেলে, না বাবা ডেথ সার্টিফিকেট চট করে দেবো না। পরে আরেকটা রোগী ডাকলো, তুমি উল্টোটা করলে, পেশেন্ট সেখানে মারা যায়নি, কোলাপস হয়ে আছে, কোনো জ্ঞান নেই, সারা শব্দ নেই। তুমি বললে আগের বারে তো আমি ডেথ লিখিনি, কার্বোবেজ দিয়েছিলাম, তারপরে এবারে চট করে বাবা ডেথ লিখবো না, এবারে চট করে ওষুধ দেবো না, ডেট লিখে দেবো, ও নিয়েই যাক, ও তো মনে হচ্ছে মরে গেছে। তুমি লিখে দিলে ডেথ সার্টিফিকেট, দিস ইজ টু সার্টিফাই অফ ডেথ অফ অমুক বয়স যত, ডিউ টু কী লিখতে হবে অনেকেই বোঝে না, কী রোগীর নাম দেবো, কী দেবো, সব যেন পয়েন্ট কভার করে। তাহলে তুমি লিখলে ডেথ সার্টিফিকেট, পেশেন্ট নিয়ে যাচ্ছে শ্মশানে, পেশেন্ট মারা যায়নি, মাঝপথে 4 জন লোক খাটিয়া করে নিয়ে যাচ্ছে, হঠাৎ লাফ দিয়ে উঠলো, এই আমাকে একটু জল দে। ওই বাবা ভূত ভূত করে সে খাটিয়া ফেলে লোক পালিয়ে গেল। কার জন্যে গেল? তোমার জন্যে। আর আমি ভূত না, আমি বেঁচে আছি। বল তুমি বেঁচে আছো? ওই হারামজাদা ডাক্তারকে বললো তোমাকে মেরে দিয়েছে,
ওর কয় চল দেখি ডাক্তারকে ধরবো শালা কোথায়, তাহলে তোমার অবস্থাটা কী হবে? তাহলে তোমাকে ভালো করে জানতে হবে, সব শিখতে হবে, বুঝতে হবে। ডেথ সার্টিফিকেট লিখতে গেলে তুমি কী করো, 50 টাকা 100 টাকা করে নাও, সার্টিফিকেট কেউ চাইলে দিয়ে দাও, যে পাড়ার ডাক্তারবাবু আমাকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিন তো, আমি 3 দিন অফিস যাই না, সার্টিফিকেট দিন। তোমার লিখে লিখে অভ্যাস হয়ে গেছে। লাস্ট লাইনে কী লিখছো? দিস ইজ আই উইশ হিম অল সাকসেস ইন লাইফ, আমি তার জীবনে উন্নতি হোক। পাড়ার ডাক্তার সবাই সম্মান করে, ডাক্তারবাবু এই ছেলেটার না অফিসের চাকরির ব্যাপারে একটা সার্টিফিকেট চেয়েছে, ডাক্তার হলে হবে, আপনি একটা সার্টিফিকেট। তো তুমি 10 জনকে দিয়ে গেছো, লিখলে আই উইশ হিম অল সাকসেস ইন লাইফ, সে জীবনে সাকসেস করুক। আর ডেথ সার্টিফিকেট লিখতে গিয়ে তোমার খেয়াল নেই, তুমি দিস ইজ টু ডেথ সার্টিফাই অফ মিস্টার নটবরণ দাস, ডায়েট লাস্ট yesterday night at 8 p.m. The cause of death is due to circulatory failure বা হার্ট লাং ফেলিওর। লাস্টে দম করে লিখে বসলে আই উইশ হিম অল সাকসেস ইন লাইফ। বুঝতে পারছো অবস্থাটা কি? তো সুতরাং চোখ কান খুলে রেখে চলতে হবে, অনেক কিছু জানতে হবে। সো মেডিকেল ফরেন্সিক, ও ডাক্তার দেখুন তো এটা মারা গেছে, কতক্ষণ মনে হবে মারা গেছে আমরা বুঝতে পারছি, কিন্তু কত আগে মরে গেছে, তুমি কত আগে মরে গেছো মেডিকেল জুরিসপ্রুডেন্স সব আছে, বডির ফ্লুইড, কালার, এসব দেখে সব কিছু বোঝা যায়। দেখুন ডাক্তারবাবু আপনি, আমি তো পুলিশ ডাকবো মোটামুটি, কী অবস্থা হয়েছে দেখুন তো, কেউ গলা টিপে, একটা লোক এসেছিলো গলা টিপে ধরেছে কিনা, হাইওয়েড বোন বলে একটা বোন থাকে, সেটা ভাঙলো কিনা তুমি সেটা বুঝতে পারো না, তোমার অ্যানাটমির নলেজ নেই। সো অ্যানাটমি কি আমি বলতে চাইছি, the knowledge of anatomy, the knowledge of physiology, pathology, practice of medicine, disease diagnosis. Another important subject is practice of medicine. এই নামটা যে কে দিয়েছে আমার খুব আপত্তি, প্র্যাকটিস অফ মেডিসিন নাম কেন? ডিজিজেস নাম দিলে তো হয়ে যেত সাবজেক্টের নাম, ডিজিজেস। সব কিছু যেমন অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, ওটা ডিজিজেস, অ্যাকচুয়ালি ডিজিজেস, কিন্তু নামটার জন্য বড় গণ্ডগোল। তাহলে ডিজিজের বইগুলো জানতে হবে, প্র্যাকটিস অফ মেডিসিন যেটা, কোন রোগ, কেন, কি ব্যাপার, তাতে ডিটেলস লেখা আছে, ডায়াগনোসিস করতে হবে তোমাকে। চিকেন পক্স বেরিয়েছে, হাতে বেরোয়, বুকে বেরোয়, তুমি বুঝতে পারলে না, তুমি বললো মশা কামড়িয়েছে, মশাই, ও চিন্তার কিচ্ছু নেই, স্কুলে যাবে ডাক্তার? হ্যাঁ হ্যাঁ, স্কুল যাবে না কেন, মশা কামড়িয়েছে, আবার স্কুল যাবে না, তার চিকেন পক্স হয়ে গেছে। হয়তো স্কুলের মাস্টারমশাই একজন জানে, সেগুলো তো পক্স হয়েছে, আপনি আমি তো ডাক্তারকে দেখালাম, বললো মশা কামড়িয়েছে, মান সম্মান থাকবে? তাহলে ডিজিজ ডায়াগনোসিস জানতে হবে। হাঁটতে পারছে না, 10 পা হাঁটলে হাঁপিয়ে যাচ্ছে, আগে তো ডাক্তার এরকম তো ছিল না, আগে এত হাঁপিয়ে যাচ্ছে কেন? আমি 2 পা সিঁড়ি দিয়ে উঠতে পারছি না, জানেন? আপনাকে ঠিক আছে, আপনাকে অ্যালফালফা মাদার দিচ্ছি, 20 ফোঁটা করে 2বার খাবেন সকাল সন্ধে, আর অ্যাভেনাসাটাইবে আছে খুব বলবর্ধক আমাদের, ওটা খাবেন 2বার করে, দুপুরে রাত্রিবেলা, ও ঠিক হয়ে যাবে চাঙ্গা। তুমি এনিমিয়া দেখলে না, রোগীটার সাংঘাতিক এনিমিয়া হয়ে গেছে, চোখ টেনে দেখতে হয় এনিমিয়া, তুমি দেখলে না, সিমটম দেখলে না, ব্লাড পরীক্ষা করতে দিলে না, হেমোগ্লোবিন 4-এ আছে, তার হিস্ট্রি জিজ্ঞাসা করনি, তার ব্লাড লস হচ্ছে কোনো একটা জায়গাতে, তাহলে ডায়াগনোসিস করার দরকার, তার জন্য প্র্যাকটিস অফ মেডিসিন জানতে হবে। এই সব সাবজেক্টগুলো খুব সংক্ষেপে অল্প করে যেন মোটামুটি একটা আইডিয়া পায় সবাই, তার জন্য বহু ছাত্রেরা আমাদের এই দেশে কি আছে, প্রাইভেট অনেক কলেজ গজিয়েছে, বায়োকেমিক নাম দিই, যেহেতু হোমিওপ্যাথি কলেজ করতে গেলে পারমিশন লাগবে, রেজিস্ট্রেশন পাওয়া খুব ঝামেলা। এখন বাংলাদেশে যেমন যেখানে সেখানে কলেজ তৈরি করতে পারছে, কী নিয়মকানুন হালকা আছে, এখানে একদিন এরকম ছিল, যত্রতত্র কলেজ তৈরি হতো, এখন খুব রেস্ট্রিকশন হয়ে গেছে, প্রত্যেক স্টেটের কাউন্সিলের উপরে নির্ভর করবে না। এখন আমাদের যেহেতু অল প্রভিন্সের একটা সেন্ট্রাল পার্ট থাকে, যে কোনো রাজনীতির পার্টি হোক, আর মেডিকেল কাউন্সিল হোক, হোমিওপ্যাথির একটা কাউন্সিল আছে, সেন্ট্রাল কাউন্সিল দিল্লি, তারা ডিসিশন নেয়, তারা ফর্মুলা করে দিয়েছে এত বিঘে জমি লাগবে, এতটা ঘর লাগবে, এতটা ক্লাসরুম লাগবে, এতটা বেঞ্চ লাগবে, হসপিটালের জন্য এতটা জায়গা লাগবে, ফলে যে কেউ আর ব্যাঙের ছাদের মতো করতে পারছে না, এককালে হতো। এই যে মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আজকে যে বিশাল জায়গা নিয়ে সোদপুরে দাঁড়িয়ে আছে,
ওই এককালে 2-3খানা ঘর নিয়ে নিচে খাটের দোকান তার উপরে হয়েছিল, প্রদোষ মজুমদারবাবু করেছিলেন। সে দোজ ডেজ হ্যাভ গন, এখন চলে গেছে। তো সেজন্য এখন কেউ যে কেউভাবে করতে পারে না। তাহলে ও যেটা বলছিলাম, কিন্তু যেহেতু হোমিওপ্যাথি শব্দ দেবে না, আইনের মারপ্যাচ থাকে, বায়োকেমিক শব্দ দিয়ে একটা রেজিস্ট্রেশন করে অনেক জায়গায় বায়োকেমিক কলেজ হচ্ছে, পড়াচ্ছে সবই হয়তো কম বেশি, কিন্তু তার তো স্ট্যান্ডার্ড নেই। যে কেউ একটা জায়গায় খুলছে, তো আমাদের অনেক ছেলে এরকম প্র্যাকটিস করছে, এবং সেই প্র্যাকটিসে বারণ নেই। ডিবিএমএস লিখছে, ডিপ্লোমা অফ বায়োকেমিক মেডিসিন অ্যান্ড সার্জারি। তাহলে তা গভর্নমেন্ট যদি বারণ না করে, গভর্নমেন্ট যদি ধরপাকড় না করে, তাদের কোনো দোষ নেই। আইন করে বন্ধ হলে তো কেউ করতো না, তাহলে তারা প্র্যাকটিস করছে, তাদের পড়াচ্ছে যারা সেইভাবে ইন ডিটেলস হচ্ছে না, তাহলে তার এই সাবজেক্টগুলোতে নলেজ কম। তাদের আমি দোষ দিচ্ছি না, হয় কলেজের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করো, আর না হলে করো না। তা তাদের নলেজ দরকার অ্যানাটমি ফিজিওলজি। তাহলে এই ধরনের ছেলেদের বা যেখানে ডিএইচএমএস কোর্স আছে, নলেজ কম, পড়াশুনো কম হচ্ছে বা ঠিকমতো পড়ছো না, তারা বহুদিন থেকে আমাকে ধরছে এইসব সাবজেক্টগুলোর উপরে একটা আলোচনা করুন। আমি যে ম্যাথমেটিকা অর্গানন রেপার্টরি পড়াই, তার ফাঁকে ফাঁকে বুঝিয়ে দিই, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি আলাদাভাবে স্পেশালি একটু থরলি অল্প হালকা করে ডিসকাশন করলে সুবিধা হবে অনেক জিনিস বুঝতে। এই যেমন এই রেপার্টরি আমি দেখাচ্ছি, এইসব জিনিস দেখতে গেলে তোমরা কী করে এইসব জিনিস না জানলে তুমি, আমাদের বইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলোই আমি দেখাচ্ছি। এই যে রেপার্টরি বই, আমি যেখানে হাত দেবো তুমি এগুলো না জানলে কী বলবে। এই যে বলছে জেনিটালিয়া মেল রেপার্টরি, জেনিটালিয়া মেলে কন্ডাইলোমেটা বলছে। তুমি যদি স্কিনের বা বই না জানো, তাহলে তুমি কন্ডাইলোমেটা কি জানবে না? তুমি সেটা ডিটেলস পড়োনি। এই যে ডার্মাটোলজি বই পড়তে হবে তোমাকে, আরও আরেক বই আছে, আমি একটা দুটো দেখাচ্ছি। এই ডার্মাটোলজি বই যে তুমি কন্ডাইলোমেটা কী জিনিস এখানে পাওয়া যাবে, তাহলে এগুলো তোমরা পড়োনি, সেগুলো আমরা যারা পড়েছি ডিটেলস, তারা আমাদের কাছ থেকে জানলে তোমাদের সুবিধা হবে। তাহলে এই কন্ডাইলোমেটার জন্যে, এর জন্য পড়তে হবে ডার্মাটোলজি বই। এই ধরো তুমি গেলে যে কোনো জায়গায় যাও, এই যে ফিমেল জেনিটালের ফিমেলে গেলে তুমি পড়ছো টার্ম আছে মেনোপজ। তুমি যদি মেনোপজ কিছু না জানো, এই ওষুধের নাম তুমি দেখছো, কিন্তু হোয়াট ইজ মেনোপজ, তো তুমি রোগীকে জ্ঞান দিতে পারবে না, উপদেশ দিতে পারবে না। মেনোপজ আর ক্লাইম্যাক্সিসের মধ্যে ডিফারেন্স আছে। স্টপেজ অফ মেনস্ট্রুয়েশন, লাস্ট মেনস্ট্রুয়েশন আর হচ্ছে না, তাকে মেনোপজ। কিন্তু ক্লাইম্যাক্টেরিক পিরিয়ড কি? স্টপেজ অফ মেনস্ট্রুয়েশন না, দ্য পিরিয়ড বন্ধ হতে চলেছে, তার আগে পরে এই সময়টা যে মেয়েদের শরীরে পরিবর্তন, তার নাম ক্লাইম্যাক্টেরিক পিরিয়ড। পিরিয়ড মানে একটা সময়। তাহলে হোয়াট ইজ ক্লাইম্যাক্সিস, হোয়াট ইজ মেনোপজ তোমাকে জানতে হবে। একজন মহিলা এসে বলছে আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমার হাত পায়ে যেন পিন ফুটছে, আমার ঘুম ভালো হচ্ছে না, আমার শরীরে হঠাৎ হঠাৎ করে গরম ভাব বেরোচ্ছে, আমার রাগ বেড়ে যাচ্ছে। তুমি ওষুধ খুঁজতে আরম্ভ করলে, তুমি মেনোপজ জানো না, এগুলো মেনোপজের খুব কমন সিমটম। তাহলে তোমাকে তাকে বলতে হবে যে আপনার বয়স কত? আমার বয়স 42। আপনার মাসিক বন্ধ হয়েছে? আমার মাসিক বন্ধ হয়েছে 2 মাস হলো। তার মানে শিওর দি লেডি হ্যাজ বিন সাফারিং ফ্রম মেনোপজ। তাহলে বলতে হবে, তোমাকে বোঝাতে হবে এগুলো কমন সিমটম। ইস্ট্রোজেন বলে একটা মেয়েদের হরমোন বেরোয়, সেই হরমোনটা কাট অফ হলে, কমে গেলে, বন্ধ হয়ে গেলে এখন এই প্রবলেমটা হয়। এটাকে আপনাকে মানিয়ে নিতে হবে, আস্তে আস্তে ঠিক হবে। অ্যালং উইথ দ্যাট I am giving you some homeopathic medicine that will give you relief, that will bring you a comfortness. তো বলতে হবে। এটা না বলে তো বুঝতো না, এটা একদিনে যাবে না, আপনার সময় লাগবে, 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন লাগতে পারে, একটু টাইম লাগবে। আপনারটা একটা ইমব্যালেন্স হয়ে গেছে তো শরীরে, হরমোন ইমব্যালেন্স হয়ে গেছে, ফলে আপনাকে সময় দিতে হবে। তুমি এটা না, তাতে সুবিধা হলো কি, তোমার ট্রিটমেন্ট তোমার উপর ভরসা বাড়লো, তোমাকে সময় দেবে। তুমি যদি এটা না জানতে, 5 দিন পরে তুমি যদি প্রথম দিন এটা বুঝিয়ে না দিতে, 5 দিন পরে রোগী এসে বলতো কিচ্ছু হলো না ডাক্তারবাবু, কিচ্ছু হলো না, আপনার ওষুধ আমার 1 পয়সা উপকার হয়নি।
অনেকে পয়সা দিয়ে বেশ সুন্দর বলে। তো কিন্তু রোগীকে বোঝালে রোগী বুঝলো। তোমার এটা গাইনোকোলজি বই পড়লে মেনোপজটা তুমি পাবে, তবে জানতে পারবে। যেমন ধরো এই দেখো সরিনামে পেনফুল মেনস্ট্রুয়েশন পেনফুল ক্লাইম্যাক্সিস নিয়ার, সরিনাম ফার্স্ট গ্রেড। কজনে জানে? তাহলে ক্লাইম্যাক্সিস তুমি যেই জানলে তখন তুমি বুঝলে এই আরম্ভ হয়ে গেছে। স্যার বইয়ের নাম বলবেন, আরে দাঁত বের করতে পারবে না এক লাইন, বইয়ের নাম বলবেন। আমি যেটা বলছি সেটা শেখো, 5 লাইন বুঝবে না বইটা। তো ক্লাইম্যাক্সিস তাহলে 40, 41, 42, 43 বছর বয়সে যখন এই প্রবলেম হবে তখন ক্লাইম্যাক্সিস ডিউরিং সরিনাম তুমি ভাবতে পারবে। ক্লাইম্যাক্সিস মানে তুমি জানতে না, যে ক্লাইম্যাক্সিস মানে মাসিক বন্ধের আগে পরে যে এই পিরিয়ডটা, দ্যাট ইজ ক্লাইম্যাক্সিস। তাহলে তোমাকে গাইনি জানতে হবে। তুমি ধরো রেসপিরেশন সোনোরিং মানে তুমি জানতে হবে একটা মেডিকেল টার্ম, রেসপিরেটরি ডিজিজের মধ্যে আছে। প্র্যাকটিস অফ মেডিসিনের রেসপিরেটরি সিস্টেমে তুমি সোনোরিং মানে পাবে, নাহলে তুমি এটা বুঝবে না। তুমি ধরো আমি সব জায়গা থেকে দেখাচ্ছি তোমাকে, দেখো এক্সট্রিমিটিস বেরিয়ে গেছে, আমি আন্দাজে উল্টাচ্ছি। এক্সট্রিমিটিস গ্যাংগ্লিয়ন কি তুমি জানবে না? সার্জারি পড়তে হবে। হোয়াট ইজ গ্যাংগ্লিয়ন কি করে তৈরি হয়? তুমি গ্যাংগ্লিয়ন শব্দ শুনছো, শুধু ওষুধ না দিয়ে তোমাকে গ্যাংগ্লিয়ন ব্যাপারটা কি রোগীকে বলতে হবে, টাইম লাগবে। এই যে গ্যাংগ্রিনটা পাবে তুমি সার্জারিতে, এটা তোমাকে জানতে হবে। এই যে স্কিনে চলে আসলাম, স্কিনে এই যে বলছে ব্লাড বয়েলস কি তুমি জানো না? তা না জানলে তুমি রেপার্টরিতে ব্লাড বয়েলস রুব্রিক কী করে নেবে? এই যে ইরাপশানসের মধ্যে, কেন্টের রেপার্টরি ইরাপশানসের মধ্যে যে অনেক টার্ম আছে, তুমি ডার্মাটোলজি না বই পড়লে এগুলো জানবে না। এই যে কার্বাঙ্কেল, এটা পাবে সার্জারিতে, এটা স্কিনে পাবে না। কোনটা কিসের মধ্যে আছে এবার আমাদের বইয়ে কিন্তু এক জায়গায় অনেক রকম ঢুকিয়ে দিয়েছে, কিন্তু তুমি আলাদা আলাদা বইয়ে পাবে। কার্বাঙ্কেল কী জিনিস তুমি না বুঝলে তুমি কি করে তুমি ট্রিটমেন্ট করবে, তার ম্যানেজমেন্ট কী করে করবে? দেখো একটা জিনিস দেখাচ্ছে, 1 সেকেন্ড। একটা বাংলা বই দেখাচ্ছি, আমি একটা বাংলা বই দেখাচ্ছি। বইটার নাম হচ্ছে হোমিওপ্যাথি ও আমার 6 দশকের অভিজ্ঞতা, প্রথম খণ্ড। দেখো এক জায়গায় পৃষ্ঠ বা ব্যাকের উপরে একটা গল্প বলা হচ্ছে। রোগীর নামটি এখন আর স্মরণে নেই। বাড়ি উলুবেড়িয়ার কলিয়ায়, বয়স 30,
32 শীর্ণদেহী। লেখক ডিসক্রিপশন করছে, দেখো তার পিঠে একটি ভয়ঙ্কর পৃষ্ঠব্রণ হয়, একটি মালসার মতন, মালসা মানে গ্রামের দিকে যারা থাকে একটা বড় পাত্র মাটি, অর্ধেক পিঠ জুড়ে ছিল। যেমন ব্যথা যন্ত্রণা তেমনি আগুনের মতন জ্বালা। রোগী মৃত্যু ভয়ে কাতর, বাড়িশুদ্ধ সব লোক পাগল, এই সমস্ত সব এগুলো দেওয়া আছে। এবারে উনি ট্রিটমেন্ট করেছেন সেটা বলেছে। আমি দেখাতে চাইছি অন্য জিনিস। দেখো কি করি, ওষুধে কাজ হচ্ছে না, কি করা যায় ভাবছি, সত্যিই কি রোগীটি মারা যাবে? এই চিকিৎসকের নামে অনেকে বলছেন নাকি ওনার কোনো মিস হতো না, উনি গড, নেক্সট গড, কিন্তু ওনার নিজের কথা উনি নিজে বলেননি, কারা প্রচার করছে। উনি নিজে কেসে, দেখো অনেক কেসে অনেক জায়গায় বলেছে, উনি সারেন্ডার করেছেন, খুব ভদ্রলোক, সভ্য মানুষ ছিলেন। বলেছে যে বিভিন্ন রকম ফেলিওর একটা দেখাচ্ছে, কত সুন্দরভাবে উনি বোঝাচ্ছেন। আমি দেখাতে চাইছি অন্য জিনিস, সেটা বলছি, সত্যিই কি রোগীটি মারা যাবে? যাই হোক, অনেক চিন্তার পর অ্যানথ্রাক্সিনাম ঔষধটি নির্বাচন করলাম এবং বাড়ির লোকেদের বলে দিলাম 1-2 দিন পরে রিপোর্ট দিতে। 2 দিন পরে রোগীকে নিয়ে একদল লোক হাজির। রোগীর কাছাকাছি যেতেই আমার সারা শরীরে শিহরণ খুলে গেল। গল গল করে পুজ রক্ত বেরোচ্ছে তো বেরোচ্ছেই, সে কি ভয়ানক দুর্গন্ধ, গন্ধে মাথা ঘোরার উপক্রম। সবার মুখে রুমাল। এক ভদ্রলোক বললেন, ডাক্তারবাবু বাড়িতে দু বালতি পুঁজ রক্ত বেরিয়েছে। তার সঙ্গে এই যে গল্পটা, উনি ওষুধ দিয়েছেন, এই যে উনি ওনার ট্রিটমেন্ট অন্যরকম ছিল। এই যে বলছে, বিধাতাকে স্মরণ করে সিপিলে নাম 2টি ডোজ এবং ক্যালকিরিয়াফ্লোর খেতে দিলাম। টানা 3 মাস চিকিৎসার পর রোগী অনেকটা সুস্থ মনে হলো। তো আমাদের হিসাবে সেটা অন্য জিনিস, যে সিপিলাই নাম এখানে লাগবে না, সেই জন্য 3 মাস সে নর্মালি ভুগেছে। নর্মালি ইট ওয়াজ এ কেস অফ কার্বাঙ্কেল, কিন্তু ওনার মেডিসিনের নলেজ না থাকার জন্যে উনি কার্বাঙ্কেল বলতে পারেননি এখানে। এটা আমি দেখিয়ে দিলাম যে তাহলে প্র্যাকটিস অফ মেডিসিন জানার দরকার। কার্বাঙ্কেল হলে আমি বলতে পারতাম যে আপনাকে তো সময় লাগবে, পুজ বেরোবে, দিস আর অল আর কমন সিমটমস অফ কার্বাঙ্কেল। তো সেইটা না বোঝার জন্যে উনি ওনার মতন ডিসক্রিপশন করে গেছেন যে প্রচুর মালসার মতন বড় দেখতে। ট্রিটমেন্ট উনি করেছেন, 3 মাস পরে রোগী সুস্থ হয়েছে, সেটা অন্য জিনিস। কিন্তু আমি যেটা বলতে চাইছি, ডায়াগনোসিস। আজকে ডায়াগনোসিস জানলে উনি 1 লাইন লিখতে পারতেন, এত তারিখে অমুক একটা রোগী এসেছিল, কার্বাঙ্কেলের কেস। সো ডায়াগনোসিস ইজ এসেন্সিয়াল। এই কার্বাঙ্কেল আমি সব বই পড়ি, আমার খেয়াল থাকে কোথায় কী আছে, আমি দেখিয়ে দিলাম। তাহলে দেখো, কার্বাঙ্কেল না জানার জন্য উনি লিখতে পারেননি। ট্রিটমেন্ট ঠিক হোক, ওষুধ সিলেকশন ঠিক হোক, দ্যাটস এ সেপারেট থিং, সেটা অন্য জিনিস। তাহলে এই কার্বাঙ্কেল আমাকে জানতে হবে কী জিনিস। তাহলে আমি এক কথায় ওখানে কার্বাঙ্কেল লিখতে পারতাম, আমাকে অত ডিসক্রিপশান দিতে হতো না। এক মালসা দেখতে ওইরকম, দেখতে এরকম, কারণ ক্লাস্টার অফ বয়েলস, অনেকগুলো ফোড়া তার মুখ থাকে। এই যে চিকেন পক্স আমাকে ডায়াগনোসিস করতে জানতে হবে। তো এই যে বিভিন্ন রকম এগুলো আমাদের জানতে হবে। একজিমা কাকে বলে, হারপেট কাকে বলে, স্কিন বের করলাম। অনেক রকম জায়গা পাবে আমাদের রেপার্টরিতে, আমাদের মেট্রি আমেরিকায়, সব জায়গায় এরকম অনেক রকম সিমটম তুমি পাবে। মাইন্ডে, হেডে, এখানে ওখানে, সব চতুর্দিকে পাবে তুমি যেখানে যাবে। এই যেমন ধরো থ্রোট এক্সটার্নাল, থ্রোট যেটা কিছু লেখা নেই, সেটা হলো ইন্টারনাল। এই দেখো, থ্রোট এক্সটার্নাল। এই যে টর্টিকোলিস লেখা আছে, টর্টিকোলিস কি তুমি জানো না? তাহলে আমি কি বলতে চাইছি যে আমাদের জানতে হবে, ডায়াগনোসিসও জানার দরকার আছে, সেজন্য প্র্যাকটিস অফ মেডিসিনও আমাদের জানার দরকার। তো সার্জারি জানতে হবে, গাইনি জানতে হবে, প্র্যাকটিস অফ মেডিসিন জানতে হবে, ক্লিনিক্যাল মেডিসিন জানতে হবে। সো আমাদের অ্যালাইড সাবজেক্ট জানার খুবই দরকার। কেন দরকার? যদি তুমি একজন নামকরা কোয়ালিফাইড ফিজিশিয়ান হতে চাও, আর তুমি যদি ভাবো গড্ডালিকা প্রবাহের মতন গড়াক, আমার চলছে চলুক, আমি হাতুড়ে ডাক্তার তো হয়ে যাই, সকালবেলা ব্যাগ নিয়ে বাজার করতে গেলাম, যা করে আজকের বাজারটা হয়ে গেল, আবার কালকের মতন হলে হবে, দ্যাটস এ সেপারেট থিং। যদি তুমি বড় হতে চাও, যদি তুমি নামযশ করতে চাও, তাহলে তোমার পরিশ্রমের কোনো বিকল্প নেই, তোমাকে পড়তেই হবে। ধরো আজকে আমি সেজন্য টাচ দিচ্ছি সব ব্যাপারে। এবার আমি বই খুলে দেখাচ্ছি কোন বইয়ে কীরকমভাবে কী দেখতে হয়। অ্যানাটমি জানার দরকার কেন? অ্যানাটমি বহু প্রাচীনকাল থেকে মানুষ অ্যানাটমি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে।
সব থেকে পুরানো অ্যানাটমি বই চায়নার নেচিং বলে একটা বই লিখেছিল হুয়াং টু 2700 বিসি খ্রিস্ট জন্মের। বিসি মানে আজকের হচ্ছে কত সাল, 2000 সাল। তাহলে আমাদের বিসি যখন বলবো তার মানে 2000 প্লাস সেইটা, তাহলে 2700 বিসি মানে কি, 4700 বছর আগে প্রথম অ্যানাটমির বই লেখা হয়েছিল চায়নাতে। বইয়ের নাম ছিল নেচিং। তারপরে সেকেন্ড অ্যানাটমি বই পাওয়া যায় আমাদের ভারতে, তার নাম ছিল সুশ্রুত, সেটা ছিল 1000 বিসি। 1000 বিসি মানে আজকের থেকে 3000 বছর আগে। তারপরে হিপোক্রেটিস গ্রিসের 400 বিসি, বিফোর খ্রাইস্ট 400, তার মানে এখন 2000, মানে 2400 বছর আগে তিনি অনেক কিছু লিখেছিলেন অ্যানাটমি সম্বন্ধে, আরও ঘাঁটাঘাঁটি করেছিলেন। তাই ওনাকে বলা হয় দ্য ফাদার অব মেডিসিন, হিপোক্রেটিস। তারপরে সে অ্যারিস্টটল, এমব্রায়োলজি, বাচ্চার জীবন, এ নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি করলেন। এসে এশিয়া মাইনরের ডাক্তার গেলেন 130 বিসি, মানে আজ থেকে 2100 বছর আগে। এইভাবে অ্যানাটমির মডিফিকেশান হতে হতে অ্যানাটমির একটা ভালো বই প্রথম রূপ দিল, তার নাম হেনরি গ্রে। ওই মোবাইলটা একটু দেখি, তোমার মোবাইল। হেনরি গ্রে অনেক কষ্ট করে একটা বই লিখেছিলেন, তার নামেই তিনি দিয়েছিলেন গ্রেইজ অ্যানাটমি। 1830 সালে বইটা ফার্স্ট এডিশন বের করলেন। সেকেন্ড এডিশন 2 বছর পরে বের করলেন। তারপরে তার ভাইপোর পক্স হয়েছিল, তখনকার দিনের স্মল পক্স। ভাইপোকে দেখতে হসপিটালে যেতে সবাই বারণ করেছিলেন, উনি গেলেন। 32 বছর বয়সে ফার্স্ট এডিশন বের করলেন, আর 34 বছর বয়সে উনি মারা গেলেন। কিন্তু বাইরের দেশের লোক কি করে, কেউ মারা গেলে তার জিনিসটাকে বাঁচিয়ে রাখে। সেই হেনরি গ্রের বই তারপরে থার্ড এডিশন অন্য ডাক্তাররা বের করলো, ফোর্থ এডিশন, ফিফথ এডিশন, সিক্সথ এডিশন, সেভেন্থ এডিশন। আমি যখন ডাক্তারি পড়েছিলাম তখন ছিল 36তম এডিশন। 36তম এডিশন, এই হলো 36তম এডিশন। এতদিনে আরও বেরিয়ে গেছে এডিশন, এই হলো 36তম এডিশন, হেনরি গ্রে। এই হেনরি গ্রের ছবি আমি দেখালাম, এই হলো হেনরি গ্রে। এই গুগল থেকে নিলাম, কেন আমার বইয়ের পাতা প্রথম দিকে ছিঁড়ে গেছে। হেনরি গ্রে কি সুপুরুষ ছিল, 32 বছর বয়সে উনি মারা গেলেন। হেনরি গ্রে, সো ফাদার অফ মডার্ন অ্যানাটমি, হেনরি গ্রে। এই তো অ্যানাটমি যদি আমরা আলোচনা করি, প্রথমে অ্যানাটমির প্রথম পার্ট হিস্টোলজি, টিস্যু কালচারের উপরে একটা চ্যাপ্টার আছে হিস্টোলজি। তারপরে অ্যানাটমিতে আমাদের পড়তে হয় অস্টিওলজি, হাড় নিয়ে, যেটা হাড় নিয়ে কারবার, তার নাম অস্টিওলজি। এটা হচ্ছে হিস্টোলজি। সাইটোলজি, বাচ্চা কী করে বাড়া কমা হয় পেটের মধ্যে মায়ের, তার নাম এমব্রায়োলজি। ভিসারা, কিডনি, লিভার, হার্ট, ওভারি, ইউটেরাস, তাকে বলা হয় স্প্লাঙ্কোলজি। লজি মানে সাবজেক্ট। নার্ভ, ব্রেন আর নার্ভ, তাকে বলা হয় নিউরোলজি। শরীরের যে জয়েন্ট যেখানে আছে, যত জয়েন্ট, তাকে বলা হয় আর্থোলজি। মাসেল, শরীরে যত মাসেল আছে সেই মাসেলগুলো নিয়ে যে বই কারবার হয়, তার নাম মায়োলজি। হার্ট এবং ব্লাড ভেসেলস নিয়ে যেখানে হয়, তার নাম অ্যাঞ্জিওলজি। তার অ্যানাটমিতে আমাদের কি পড়তে হয়? অ্যানাটমিতে একটা পড়তে হয়, মেন হলো হিস্টোলজি, একটা টিস্যু কালচার। তারপরে আমাদের পড়তে হয় অস্টিওলজি, হাড়। এই হাড় পড়ার দরকার কেন আমি দেখাচ্ছি। এবার ধরো এই অস্টিওলজিতে বেসিক আইডিয়া থাকতে হবে কিছুটা।
কোন হাড় কখন ডেভেলপমেন্ট হয়, ওসিফিকেশন বলে একটা শব্দ আছে জানতে হবে। এই যে জোড়া লাগেনি, এই যে হাড়ের সাথে হিউমারাস, রেডিয়াস, আলনা, এই জোড়া কখন লাগে, কিভাবে লাগে, এইগুলো এই হাতের এই যে কখন, এগুলোর নাম হচ্ছে ফ্যালেঞ্জিস, এসব আমাদের জানতে হবে। এখানে হচ্ছে কার্পাল বোন কবে কখন কি তৈরি হয়, কিভাবে, তার উপরে আমাদের অনেক সুবিধা হয়। আলনার হেড, যখন বলবে যে ফ্র্যাকচার অফ দ্য আলনার হেড, রেডিয়াল হেড, সেগুলো আমাদের জানতে হবে। এই যে ভার্টিব্রা, এরপর আরম্ভ হয় ভার্টিব্রা। ভার্টিব্রাগুলো কীভাবে লাগানো আছে, কিভাবে রিপস লাগে, সেগুলো আমাদের সংক্ষেপে জানার দরকার আছে। কটা আছে, কিভাবে আছে, এ কারণে আমরা এক্সপ্লেট দেখতে জানবো না, এগুলো আমাদের জানতে হবে, শিখতে হবে। স্যাক্রাম, কক্সিস, কক্সিস লেখা আছে যে টিপ অফ দ্য কক্সিস, পেইন অ্যাট দ্য টিপ অফ দ্য কক্সিস, হাইপেরিকাম, ইচিং অ্যাট দ্য টিপ অফ দ্য কক্সিস, ভবিষ্টা। তাহলে এই সমস্ত আমাদের জানতে হবে। তাহলে আমাদের অস্টিওলজি সব হাড়গুলো জানতে হবে। এইভাবে যে বোনস কীভাবে সাজানো আছে, এর যে লেভেল কী আছে, 33খানা ছোটো ছোটো হাড় ভার্টিব্রা, এই হচ্ছে 5টা, লাস্টের 5টা লাম্বার, তারপরে স্যাক্রাম, তারপরে কক্সিস, এইগুলো জানতে হবে। তারপরে এবারে বডির সমস্ত জায়গা, এই যে স্টারনাম, বুকের মাঝখানের যে হাড়, উপরের এই পার্টটার নাম হচ্ছে ম্যানোব্রিয়াম, এটা হচ্ছে বডি। এগুলো আমি কোর্সে শেখাবো। আজকের একটা আইডিয়া দিচ্ছি আমি, এটা হচ্ছে জিফয়েড প্রসেস। এই যে জাংশন, ম্যানোব্রিয়াম আর এ বডি, এটিকে বলা এক্সটার্নাল অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল না জানলে আমি ওই লেভেলে কি কি আছে জানতে পারবো না। তাহলে আমাদের অনেক কিছু জানার দরকার আছে। এই সমস্ত জিনিস আমি 2-1টা উদাহরণ দিচ্ছি। শব্দগুলো জানতে হবে আমাদের। বিভিন্ন জায়গায় শব্দ আছে, ম্যাথমেটিকায় এলা মানে উইং মানে ডানা, প্রজাপতির ডানা। আমরা পড়েছি অ্যান্টিমটাট, এলা না যাই। তাহলে এলা তুমি না জানলে, এলা মানে ডানা, পাতলা, ডানার মতন নাকের পাই এই জায়গাটা, তাহলে এলা মানে জানতে হবে। এ উইং লাইক। কন্ডাইলস কি জানতে হবে, অনেক ম্যাথমেটিক্যাল লেখা আছে পেইন অ্যাট দ্য কন্ডাইলস। কন্ডাইল মানে স্মুথ অ্যান্ড রাউন্ডেড আর্টিকুলার প্রজেকশন। স্পাইন কি জানতে হবে, স্পাইন মানে পয়েন্টেড বনি প্রসেস, হাড়ের যখন কোনো পয়েন্টেড বনি প্রসেস। রিচ কি জানতে হবে, লিনিয়ার এলিভেশন, লম্বালম্বি দাগ। ফোরামেন কি জানতে হবে, ফোরামেন মানে একটা গর্ত, অ্যান ওপেনিং। তাহলে আমাদের সব জানার দরকার আছে। এই ভার্টিব্রাল কালাম আমরা যখন জানবো যে এটা পিলার, একটা বাড়ির যদি একটা টেবিল, অনেক জায়গায় টেবিল বানায়, গোল টেবিল বানিয়ে মাঝখানে একটা পিভট, একটার উপরে, যেমন অনেক জায়গায় পাথরও আছে, ব্যালেন্সিং স্টোন বলে। যেমন একটার উপরে যদি এটাকে দাঁড় করানো যেতে পারে, একটার উপরে একটা পিলার, তাহলে হোল বডি, আমাদের পুরো বডিটা দাঁড়িয়ে আছে এই একটা পিলারের উপরে, পুরো বডিটা দাঁড়িয়ে আছে একটা পিলারের উপরে, তার নাম ভার্টিব্রাল কালাম। So vertebral column is very, very important, the main pillar of the body, which forms the central axis. ওর ভিতরে যে ফুটো আছে, ফাঁকা আছে, ওখান থেকে স্পাইনাল কর্ড ক্যারি করছে। সো 7টা সার্ভাইকাল ভার্টিব্রা, 12টা থোরাসিক ভার্টিব্রা, 5টা লাম্বার ভার্টিব্রা। কারা কারা মুভ করে আমরা জানতে হবে। এইগুলো সব মুভ করে, কিন্তু স্যাক্রাম, কক্সিস মুভ করে না। আবার উপরে কীভাবে এসছে, অক্সিপিটাল বোন, লাস্টের যে বোন আছে, ক্রেনিয়াল বোন জানতে হবে আমাদের, কোনটা ফ্রন্টাল বোন, কোনটা অক্সিপিটাল বোন, কোনটা প্যারাইটাল বোন, কোনটা টেম্পোরাল বোন, এগুলো জানতে হবে। ফোরামেন ম্যাগনাম, যখন অনেক জায়গায় লেখা আছে পেইন ইন দ্য ফোরামেন ম্যাগনাম বা পেইন ইন দ্য স্পাইনাল কর্ড হোয়েন ইট পাসেস থ্রু দ্য ফোরামেন ম্যাগনাম। A peculiar symptom of plumbum metallicum. তো ফোরামেন ম্যাগনাম কি আমাকে জানতে হবে। ফোরামেন ম্যাগনাম হলো একটা ফোরামেন যেটা অক্সিপিটাল বোনের নিচে থাকে, ওইখান থেকে আরম্ভ হয়
স্পাইনাল কর্ড আরম্ভ হয়, স্পাইনাল কর্ডটা ওখান থেকে আরম্ভ হয়। এরকম একটা ফোরামেন, এরকম ফোরামেন ম্যাগনাম, ওর ভিতর দিয়ে অনেক কিছু যায়, সেগুলো আমাদের জানতে হবে। কিছু উপরে উঠছে, নিচের থেকে মাথার ভিতরে ঢুকছে, যেমন ভার্টিব্রাল আর্টারি, উপর থেকে নিচে নামছে যেমন স্পাইনাল কর্ড, উপর থেকে নিচে নামছে মেমব্রেনা টেক্টোরিয়া, উপর থেকে নিচে নামছে এপিক্যাল লিগামেন্ট অফ দ্য ডেন্স, উপর থেকে নিচে নামছে টনসিলস অফ সেরিবেলাম। তাহলে আমাদের এগুলো জানতে হবে, অ্যানাটমি জানতে হবে। না জানলে আমরা অ্যানাটমির দরকার কি, আমি একটুখানি উদাহরণ দিয়ে বললাম। ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা লেভেল, ভার্টিব্রার লেভেল আমি যদি জানি, ফার্স্ট ভার্টিব্রা তার লেভেল কি, ফোর্থ ভার্টিব্রার লেভেল কি, আপার বর্ডার অফ দ্য থাইরয়েড কার্টিলেজ। যদি 4 নম্বর ভার্টিব্রা আমি পিছন দিক থেকে 4 নম্বর সার্ভাইকাল ভার্টিব্রা ধরতে পারি, সেটা হচ্ছে আপার বর্ডার অফ থাইরয়েড কার্টিলেজ লেভেল। এগুলো আমাদের জানতে হবে। ফার্স্ট লাম্বার ভার্টিব্রা, ফার্স্ট লাম্বার ভার্টিব্রা যদি আমি গুনে গুনে যাই, 7 নম্বর হচ্ছে যেটা উঁচু, এগুলো দেখাবো পরে। 7 নম্বর হচ্ছে উঁচু, ওখান থেকে যদি গুনে যাই তারপর 12টা থোরাসিক, তারপর লাম্বার। লাম্বার 1 আর 2 এর মাঝখান দিয়ে লাম্বার ভার্টিব্রা কোথায়? এই যে লাম্বার, এই থোরাসিক শেষ হয়ে গেল, লাম্বার আরম্ভ হচ্ছে। লাম্বার 1 আর 2 এর এই যে এদিক থেকে যদি যায়, এটা 5 নম্বর লাম্বার, 4 নম্বর লাম্বার, 3, 2, 1। 1 নম্বর লাম্বার ভার্টিব্রার নিচের যে লেভেল, আমি ভার্টিব্রা যদি বুঝতে পারি, ওই লেভেল দিয়ে ইমাজিনারি লাইন যদি আমি টানি, ইমাজিনারি লাইন যদি টানি, তাকে বলা হয় ট্রান্সপাইলোরিক প্লেন। ট্রান্স মানে ট্রান্সভার্সলি, পাইলোরিক মানে স্টোমাকের নিচের অংশটা ওই লেভেলে আছে, পাইলোরাস, তাই তাকে বলছে ট্রান্সপাইলোরিক প্লেন। তাহলে ওই আমি ভার্টিব্রা যদি জানি, অ্যানাটমির নলেজ যদি জানি, তাহলে আমি লোকটা বলছে এটা পেটে ব্যথা দেখাচ্ছে, পেটে ব্যথা দেখো, এই পয়েন্টে ব্যথা হচ্ছে, এই পয়েন্টে। আমি যদি ওই লেভেল যদি বুঝতে পারি, ওই লেভেল করে সামনে যদি আসি, তাহলে দেখব তার পাইলোরাস। কারণ ওই লেভেলে কী কী আছে আমার নলেজ অফ অ্যানাটমি থেকে আমি জানতে পারি। ওই যে ট্রান্সপাইলোরিক প্লেন, পিছনে লাম্বার 1 ভার্টিব্রা তার লোয়ার বর্ডার, ওই লেভেল করে যদি আমি ট্রেনের সামনে আসি, তাহলে ওখানে কী কী কেটেছে আমি আমার নলেজ দিয়ে জানবো। একদম ছোটোবেলার থেকে আমাদের মুখস্থ হয়ে আছে, হোয়াট আর দ্য স্ট্রাকচার্স কাটস থ্রু দি ট্রান্সপাইলোরিক প্লেন। ওই লেভেলে কী কী আছে? অ্যাবডোমিনাল অ্যাওর্টা, হোয়ার ইট গিভস ব্রাঞ্চেস টু দি সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। কিডনির হাইলাম, কিডনির মাঝামাঝি ওই লেভেলে আছে। থোরাসিক ডাক্ট বলে একটা ডাক্ট নিচে দিয়ে চলে গেছে, যে কাইলি সাদা লিম ক্যারি করে, বোঝাবো এগুলো পরে। থোরাসিক ডাক্ট নিচ থেকে উপরের দিকে ওঠে, তার ফরমেশন, সো ফরমেশন অফ দ্য থোরাসিক ডাক্ট। কিডনির হাইলাম, অ্যাবডোমিনাল অ্যাওর্টা যেখানে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি ব্রাঞ্চ দিয়েছে। ফান্ডাস অফ দ্য গল ব্লাডার, গল ব্লাডারের ফান্ডাস পড়ছে। লিভারের ইনফিরিয়র বর্ডার, পোর্টাল ভেনের ফরমেশন অ্যান্ড পাইলোরাস অফ দ্য স্টোমাক। তাহলে আমাকে এই সব লেভেল জানতে পারবো। এই ভার্টিব্রা জানলে আমি ফার্স্ট নাম্বার ভার্টিব্রাকে ওই লেভেলের ট্রান্সপাইলোরিক প্লেন জানবো, তবে আমি বুঝতে পারবো। আমি যদি দেখিয়েছিলাম স্টারনামের বডি আর যে ম্যানোব্রিয়াম, এই যে ম্যানোব্রিয়াম আর বডি, এখানে হাত দেবে, এরকম হাত টানবে, দেখবে উঁচু আছে, উঁচু। এইখান থেকে এটা হচ্ছে জুগুলার নস, এখান থেকে এরপর থেকে আরম্ভ হচ্ছে ম্যানোব্রিয়াম বডি। তো ম্যানোব্রিয়াম স্টারনাই, আর ওর সঙ্গে যে বডি মানে নিচের পোর্শনের যে জাংশন হচ্ছে, সেই জাংশন আমি দেখিয়েছিলাম না একটু আগে, ওই জাংশন ওই উঁচু আছে, ওকে বলা হয় স্টারনাল অ্যাঙ্গেল, তাকে বলা হয় স্টারনাল অ্যাঙ্গেল। ওই অ্যাঙ্গেল যদি আমি জানতে পারি, ওর অনেক পয়েন্ট আছে। ট্র্যাকিয়া, ওই লেভেলে ট্র্যাকিয়া বাইফার্কেট করছে, এই সমস্ত আমরা জানতে পারব। তাহলে আমাদের অ্যানাটমি সম্বন্ধে আমরা অস্টিওলজি, হাড় ব্যাপারে অনেক কিছু জানতে পারবো। বিভিন্ন রকম এই ভার্টিব্রা, এই যে থোরাসিক কেস, এইগুলোকে বলা হয় কার্টিলেজ। এই যে আলাদা কালার দেখিয়েছে, এই যে স্টার্নাল অ্যাঙ্গেল, এই যে বেরিয়ে গেছে, এই যে ম্যানোব্রিয়াম, এই পার্টটার নাম ম্যানোব্রিয়াম, এটা হচ্ছে বডি, এই যে জাংশন, এখানে উঁচু,
এক্সটার্নাল অ্যাঙ্গেল, এই যে এক্সটার্নাল অ্যাঙ্গেল লেখা আছে, এক্সটার্নাল অ্যাঙ্গেল। এই লেভেলের ট্র্যাকিয়া বাইফার্কেট করেছে। তাহলে আমরা যদি এটা জানি, তাহলে আমরা ট্র্যাকিয়া জানতে পারবো। এই যে এই যে এই যে এই যে জিফয়েড প্রসেস, জিফয়েড এই প্রসেসটা, এই পোর্শনটুকুর নাম তার মানে জিফয়েড প্রসেস, জিফয়েড প্রসেস। এবারে দেখো অনেক রোগী এসে বলে, ডাক্তারবাবু বুকে ব্যথা করছে, বিরাট বুকে ব্যথা করছে। ওই জিফয়েডের প্রসেসের ওখানে ব্যথা করলে কোথায় দেখান দেখি, তুমি শুনে হয়তো ওষুধ দিলে বুকে ব্যথা, কিন্তু অনেক রোগী আমি দেখেছি ওই জিফয়েডের নিচে ব্যথা করছে, জিফয়েডের নিচে এইখানে ব্যথা করছে, বলছে আমার বুকে ব্যথা করছে। আদৌ বুকে ব্যথা না, গল ব্লাডার পেন, পেটে ব্যথা হচ্ছে। কারণ ওর 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 নিচেই ডান দিক চেপে আছে গল ব্লাডার, সব গল ব্লাডার পেন। তাহলে এইটা যদি আমি না জানি তাহলে আমার পক্ষে মুশকিল। এইখান থেকে একটা লিগামেন্ট গেছে, এইখান থেকে দড়ি গেছে, এখান থেকে দড়ি গেছে, দড়ি, মোটা দড়ি, দড়ি চলে গেছে একদম আমাদের শরীরের নিচ পর্যন্ত। দুটো সিম্পাইসিস পিউবি যখন জয়েন করেছে, এখন দড়ি চলে গেছে, তার নাম লিনিয়া অ্যালবা, লিনিয়া অ্যালবা। তাহলে যখন লেখা থাকবে ম্যাথমেটিকায় পেন অ্যালং দ্য লিনিয়া অ্যালবা, তুমি বুঝতে পারবে না। লেখা আছে, আমি খুলে দেখাবো, সব বই আছে। কারণ যারা লিখেছে বই তারা তো পণ্ডিত, তারা তো পড়াশোনা করার লোক, তারা তো আমাদের মতো অল্প বিদ্যা ভয়ন করেছিল না। সো লেখা আছে পেইন অ্যালং দ্য লিনিয়া অ্যালবা। তো হোয়াট ইজ লিনিয়া অ্যালবা তুমি যদি না জানো, লিনিয়া অ্যালবা, লিনিয়া মানে লম্বালম্বি, অ্যালবা মানে সাদা। ব্রায়োনিয়া অ্যালবা, ব্রায়োনিয়ার মাদার টিংচার সাদা। ভিরেট্রাম অ্যালবা, ভিরেট্রাম মাদার টিংচার সাদা। আর্সেনিক অ্যালবা, আর্সেনিকের মাদার টিংচার সাদা। সাদা মানে অ্যালবা। নায়গ্রা মানে কালো, সিনাপিস নায়গ্রা সর্ষে থেকে, শাম্বুকাস নায়গ্রা, স্যালিক্স নায়গ্রা কালো। তাহলে আমাকে জানতে হবে অ্যানাটমি। কস্টাল কার্টিলেজ, পেইন অ্যালং দ্য কস্টাল কার্টিলেজ, লেখা আছে অ্যালং দ্য কস্টাল কার্টিলেজ ইন্টারকস্টাল রিউমেটিজম। কস্ট, কস্ট মানে রিব, 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 সিওএসটি কস্ট, কস্ট মানে খরচ। আর আমাদের মেডিকেলে কস্ট মানে রিব। তাহলে কস্টাল কার্টিলেজ, এই খাঁচার মধ্যে ব্যথা, এই সব জায়গায় ব্যথা হচ্ছে, তুমি বুঝতে পারছো না। তুমি যদি অ্যানাটমির নলেজ থাকে তাহলে তুমি প্রেসক্রিপশন করতে পারো রেনানকিউলাস বালবোসাস, রেনানকিউলাস বালবোসাস। দেখাচ্ছি বই আছে নাকি দেখি সামনে, রেনানকিউলাস বালবোসাস। রেনানকিউলাস বালবোসাস, এটা বরিকের বই। আবার এক্ষুনি লোকে জিজ্ঞেস করো কোন বই স্যার, কিছুটা দেখালে হাঁ করে পড়ে, পড়বে না, খালি বইয়ের নাম জানতে চায়। রেনানকিউলাস বালবোসাস, যার কমন নেম বাটার কাপ, চেস্ট, ভেরিয়াস কাইন্ডস অফ পেন অ্যান্ড সোরনেস, নানান রকম বুকে ব্যথা হতে পারে। অ্যাজিভ ব্রিস্ট, থ্যাতলানো ব্যথা। ইন স্টারনাম, স্টারনামে, তুমি স্টারনাম জানতে না, স্টারনাম জানতে না, তাহলে বলছে যে বুকে থাঁতলানো ব্যথা স্টারনামে হতে পারে, তুমি রেনানকিউলাস বালবোসাস দিতে পারবে না। রিবস, রিবসে হতে পারে। ইন্টারকস্টাল স্পেসেস অ্যান্ড বোথ হাইপোকন্ড্রিয়া, তুমি হাইপোকন্ড্রিয়া জানো না, হাইপোকন্ড্রিয়া জানো না, তুমি অ্যানাটমি এগুলো শেখাতে হবে। হাইপো মানে নিচে, আর কন্ড্রা, কন্ড্রা মানে রিব, তাহলে রিবের নিচে ব্যথা, রিবের নিচে ব্যথা, হাইপোকন্ড্রিয়া। পেন ইন দ্য ম্যানোব্রিয়াম স্টারনাম, লেখা আছে পরিষ্কার রেনানকিউলাস, পেন ইন দ্য স্টারনাম, স্টারনাম। রিবস, রিবসে ব্যথা। ইন্টারকস্টাল স্পেসেস, তুমি ইন্টারকস্টাল, ইন্টার মানে মাঝখানে, কস্টাল মানে রিব, তাহলে এর মাঝখানে ব্যথা, তুমি প্রেসক্রিপশন করতে পারতে, অনেক দিন ধরে রোগে ভুগছে, অ্যান্ড তুমি ম্যাজিক দেখাতে পারতে রেনানকিউলাস বা বালবোসাস দিয়ে, কিন্তু তুমি পারলে না। কেন পারলে না? তোমার কোনো অ্যানাটমির নলেজ নেই, ম্যাথমেটিকায় পড়েছিলে, তুমি বুঝতে পারো। তাহলে এই হলো স্টারনাম, তার এই হলো বডি, এই ম্যানোব্রিয়াম, এটা হলো বডি, এটা হলো জিফয়েড প্রসেস। এবার দেখো রিবস, রিবস সম্বন্ধে জানতে হবে। রিবস কোন রিবের কী আছে, এই যে খাঁচা, একে বলে থোরাসিক, একে বলে থোরাসিক ক্যাভিটি। তাহলে এই যে পুরো তৈরি হয়ে গেল তার নাম থোরাসিক ক্যাভিটি, ক্যাভিটি।
যার ভিতরে হার্ট লাং আছে, খাঁচা বানিয়ে দিয়েছে প্রকৃতি, যারা সৃষ্টিকর্তা বলো, আমরা বলি প্রকৃতি। তাহলে আমরা বাইরে থেকে এসে ঘড়িটা, মানি ব্যাগটা কোথায় রাখি? সেফটি জায়গায়, আলমারির মধ্যে। প্রকৃতির নিয়ম যে হার্ট লাং ইম্পর্টেন্ট দরকার, খাঁচা করে খাঁচার মধ্যে ঢুকিয়ে দাও। এর যে পাশটা হলো আউটলেট, একে বলে থোরাসিক আউটলেট, এর উপরটা হলো থোরাসিক ইনলেট। থোরাসিক ইনলেট। তাহলে দেখো, আমাদের জানতে হবে, আমাদের মাথা জানতে হবে, মাথা স্কাল, স্কালের বোন, সব বোনস ইমুভেবল, কোনো হাড় নড়ে না, চড়ে না, শুধুমাত্র ম্যান্ডিবেল চড়ে। ম্যান্ডিবেল, 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 এর নাম ম্যান্ডিবেল। আরেক নাম হচ্ছে লোয়ার জ। ম্যাথমেটিক্যাল লেখা আছে পেন ইন দ্য লোয়ার জ। তুমি জানো না লোয়ার জ কাকে বলে? লোয়ার জ মানে ম্যান্ডিবেল। এর এখানে এখানে আছে কন্ডাইল, কন্ডাইল, এখানে আছে ম্যাস্টয়েড বোন, এই যে এখানে 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 জায়গা করা আছে, সেইখানে হাতটা জোড়া লাগে। টেম্পারো ম্যান্ডিবুলার জয়েন্ট, টেম্পোরাল বনে, টেম্পোরাল বনে ম্যান্ডিবুলার জয়েন্ট, তাকে বলে টেম্পারো ম্যান্ডিবুলার জয়েন্ট। অনেক সময় এই মাত্র এই হাড়টাই শুধু মুভমেন্ট হয়, আর এইখান থেকে আরম্ভ করে কোনো হাড়ের আর মুভমেন্ট নেই, নড়ে না, চড়ে না, নট নড়ন চলন। সো অনলি বোন, স্কাল বোন, এই যে স্কাল বোনগুলো আছে, স্কাল বোনগুলো আছে, এই যে সব নাম আছে, এই সব নামগুলো দেওয়া আছে। এইটা হচ্ছে এই যে স্কাল বোনের জাংশন, এইখানে যে জাংশন হয়, এই যে জাংশন, এই যে ফ্রন্টাল বোন, ফ্রন্টাল বোন, এই যে এখানে আছে টেম্পোরাল বোন, প্যারাইটাল বোন, এই যে জাংশন, এই ব্রেগমা, এইখানে যে সুচার গেছে সেলাই, পিছনে যে জাংশন, তার নাম হচ্ছে ল্যামডা, তার নাম ল্যামডা। আর আমাদের এই ব্রেগমা, এই যে লেখা আছে ব্রেগমা, 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 ব্রেগমা। কিন্তু ব্রেগমা অ্যান্ড ল্যামডার আলাদা নাম আছে। কি নাম? আমাদের ম্যাথমেটিকায় প্রচুর পাবে, অ্যান্টিরিয়ার ফন্টানালি অ্যান্ড পোস্টিরিয়ার ফন্টানালি, অ্যান্টিরিয়ার ফন্টানালি অ্যান্ড পোস্টিরিয়ার ফন্টানালি। তাহলে ক্যালকুলাকা পড়ার সময় লেখা আছে ফন্টানালি রিমেন্স ওপেন ফর লং টাইম। তুমি জানতে না কি ফন্টানালি? ফন্টানালি জানতে না? লেখা নেই ক্যালকুলাকা, ক্যালকুলাফস লেখা নেই? এই যে ক্যালকুলেটার লেখা আছে ক্রনিক ডাইলেটেশন অফ দ্য পিউপিলস। তুমি পিউপিল জানো না? আর যারা বাংলা বই পড়ে পিউপিলসের মানে কি উদ্ভট বাংলা দিয়েছে, সেটা আরও মুশকিল। সো ফন্টানালি ইজ ওপেন, ক্যালকুলেটার, ক্যালকুলাফস সব আছে। ক্যালকুলাফস, ক্যালকুলাফস, হেড, 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 ফন্টানালিজ রিমেন ওপেন টু লং, টু লং, অনেক দিন ধরে ফন্টানালিজ, ফন্টানালাইজ, নালিজ মানে দুটো সামনের এবং পিছনের, সামনের এবং পিছনের ফন্টানালিজ, অ্যান্টিরিয়ার ফন্টানালি অ্যান্ড পোস্টিরিয়ার ফন্টানালি। পোস্টিরিয়ার ফন্টানালের নাম হচ্ছে ল্যামডা, অ্যান্টিরিয়ার ফন্টানালের নাম হচ্ছে ব্রেগমা। অনেক দিন ধরে খোলা থাকে। ডাক্তারবাবু আমার বাচ্চার না, ডাক্তারবাবু আমার বাচ্চার এই সামনে এই জায়গাটা তলতল তলতল করে, জোড়া লাগছে না মোটে, আর এইখানটা কেন বলুন দেখি এরকম হলো? কেন হলো জানেন না? ওটার নাম হচ্ছে অ্যান্টিরিয়ার ফন্টানালি। তোমাকে শিখিয়ে দিলে তো আবার এরকম মস্তানি করবে। এটার নাম হচ্ছে পোস্টিরিয়ার ফন্টানালি। ওগুলো জোড়ে না লাগলে আমরা ক্যালকেরিয়া ফস দিই। সো শোনা যাচ্ছে? সো অ্যান্টিরিয়ার ফন্টানালি, পোস্টিরিয়ার ফন্টানালি, সো আমাদের এগুলো জানার দরকার। তো
এই যে টেম্পারোম্যান্ডিবুলার জয়েন্ট অনেক সময় আমরা যখন হা করি, হাই তোলে মানুষ, ইয়নিং, তখন ওই জয়েন্টের ওর পাশে আরেকটা জয়েন্ট আছে, যেখানে সরে যায় হাতটা, এখান থেকে করে হাই তোলার সময় টুক করে সরে দেয়, পাশে আরেকটা জয়েন্ট আছে, তখন আর ওটা বন্ধ করতে পারে না, হা করে থাকবে আর বন্ধ করতে পারবে না। তখন তো আমার যদি অ্যানাটমি নলেজ থাকে, আমি তোয়ালে দিয়ে ধরে টুক করে উপরে উঠে গেছে, একটু ধরে নিচে এরকম টান দেবো, নেমে যাবে। সো এগুলো জানতে হবে। একটা বয়স্ক মহিলা, তাকে হাসপাতালে আউটডোরে আনা হয়েছে। তার কি হয়েছে? তার ওই যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট এরকম করতে করতে আটকে যায়। তো তার বৌমা পুত্রবধূ নিয়ে এসছে, সে হা করে আছে। ডাক্তারবাবু, শাশুড়ি ভয় পেয়ে গেছে, বউটা ভয় পেয়ে গেছে, নতুন পুত্রবধূ। ডাক্তারবাবু, মাকে বাঁচান। কী হলো ডাক্তারবাবু? আমি কী করে হলো? সার্জন জিজ্ঞেস করছে, কী করে হলো? আর বলবেন না, আমার সাথে ঝগড়া করছিল, ভাজার পটল কাটতে জানো না, ঝোলের পটল কাটতে জানো না, বাবা মা পটল কাটা শেখায়নি, ভাজার পটল লম্বা লম্বা, ঝোলের পটল গোল, এরকম করে গালাগালি রোজ দেয়, আজ দিদিতে করে গালাগালি হা করেছে খুব জোর, এখানে আটকে গেছে। তখন সার্জন কি করে? অ্যানাটমির নলেজ দিয়ে, কোনো যন্ত্রপাতি লাগবে না, তুমি যদি না বোঝো, তুমি চেম্বারে এই কেসটা ঠিক করতে পারতে। তা না হয়ে কি হলো? তুমি বললে আমি পারবো না, বুঝি না, কারণ তোমার সামান্য নলেজটা নেই। ওইখানে যখন ওই বোনসটা দেখাবো, কীভাবে ওখান থেকে উঠে গিয়ে যায়, আমি দেখাবো পরে ম্যান্ডেবল পড়ানো দেখানোর সময়, যে ওখানে উঠে চলে গেছে, একটুখানি ধরে টান দিলেই নেমে যাবে। তো যেই সার্জন যখন নামিয়ে দিয়েছে সেই বৃদ্ধার, এবার নর্মাল হলো, সঙ্গে সঙ্গে বলছে ভাগি ছাড়ি। তো সার্জন বলছে কী ব্যাপার? উনি কী ভাষা এটা, ভাগি ছাড়ি বলছে? তখন বৌমা বলছে, ওটা কিছু না ডাক্তারবাবু, উনি আমাকে হতভাগী হতচ্ছাড়ি বলতে গেছিল না, ওই হত বলে আটকে গেছে, বাকিটাই শেষ করলো। সো উই হ্যাভ টু নো the art of prescription, the art of treatment. From the knowledge of anatomy, physiology, practice of medicine, surgery, gynae, etc. কারো কোনো নামধাম আসছে না, শোনা যাচ্ছে তো, নাকি আমি বৃথা বকছি? লাইনটা যেসব লেখাটাকে ওটা কিছু তো দেখছি না। সাউন্ড যাচ্ছে, সাউন্ড পাওয়া যাচ্ছে? একদম ক্লিয়ার আছে। আচ্ছা, আমি কারো কোনো লেখাগুলো আসছে না, তাহলে ভাবলাম যে বোধহয় ডিস্টার্ব হচ্ছে কিনা। ডিস্টার্ব হয়নি, আপনি বলে যান, সাউন্ড একদম ক্লিয়ার আছে। তার মানে ওই লেখা মাঝে মাঝে নাও আসতে পারে, তাই তো? নাও আসতে পারে স্যার। ঠিক আছে, নেটওয়ার্কের কারণে লেটও হতে পারে, সমস্যা নেই, বলে যান, আমি দেখছি স্যার। ঠিক আছে, আমি সেজন্য ভাবছি যে বৃথা হচ্ছে কিনা। তাহলে এইভাবে আমাদের অ্যানাটমি জানতে হবে, অ্যানাটমির নলেজ জানতে হবে।
আমাদের যেহেতু আমরা যেহেতু সব কিছু আমাদের শিখতে হয়, আমাদের দাঁত সম্বন্ধে জানতে হবে, কোনটা ডেসিডুয়াস টিথ, কোনটা পার্মানেন্ট টিথ, দাঁতের গোড়ায় কী নার্ভ আছে, সেসব আমাদের জানার দরকার আছে। তাহলে আমাদের এই যে ম্যান্ডিবেল, এই যে বলছিলাম এই যে জয়েন্টটা, এটা আটকে থাকে, এই যে ল্যাটারাল টেরিগয়েড, এটা ম্যান্ডিবেল যেখানে জয়েন করে সেটা আমি দেখাচ্ছি। এই যে ফোরামেন ম্যাগনাম, এখান দিয়ে স্পাইনাল কর্ডটা নামে, এটা হচ্ছে অক্সিপিটাল বোন। তার লেখা আছে তোমার হেডেক এই কদিন আগে মেয়েকে দেখিয়েছিলাম, হেডেক ফ্রম ফ্রন্টাল টু অক্সিপিটাল, তোমাকে অক্সিপিটাল বোন জানতে হবে। এই প্রজাপতি মার্কা বোনস, এর নাম হচ্ছে স্পিনয়েড বোন, সামনে আছে টেম্পোরাল বোন। এইটা আমি পায়ের হাড়, হাতের হাড়, এই সমস্ত পেলভিস, মেয়েদের পেলভিস বড় হয়, ছেলেদের ছোট হয়, এই সমস্ত পেলভিক ক্যাভিটি, একে বলে সিম্পাইসিস পিউবিস, এগুলো সব। এই ফিমারের কোন জায়গাটা বেশি ভাঙে, এই যে হেড, এটাকে ফিমারের নেক বলে। এই যে পয়েন্টটা, এই ট্রোকেন্টারিক লাইন, এইখানে বেশি ফ্র্যাকচার হয়, তাকে বলা হয় ফ্র্যাকচার অফ দ্য হেড অফ দ্য, কোন জায়গাটা ফ্র্যাকচার হয়, এগুলো তোমাকে জানতে হবে। তাহলে আমি অ্যানাটমি আর বলছি না, অ্যানাটমি যে আমাদের জানার দরকার কীরকম আমি একটু বুঝিয়ে দিলাম। আমাদের জানতে হয় বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন মাসেল জানতে হবে শরীরের, এগুলোর ডিটেলস আমি বলছি না, কোথায় কোন মাসেল আছে। এই যে ফেসিয়াল মাসেলস আছে রাইসোরিয়াস, অরবিকুলারিস ওরিস ঠোঁটে, ডিপ্রেসার অ্যাঙ্গুলাই ওরিস, ডিপ্রেসার লেবিয়ালিস, ন্যাজালিস, বাক্সিনেটার, ম্যাসেটার, এইসব আমাদের বিভিন্ন রকম মাসেল জানতে হয়, ডিফারেন্ট মাসেলস। হ্যামস্ট্রিংস টেন্ডন্স, বই লেখা আছে হ্যামস্ট্রিং টেন্ডন্স, হ্যামস্ট্রিংস কি তোমাকে জানতে হবে। তাহলে কারা হ্যামস্ট্রিংস মাসেল, এসব জানার দরকার, সব মাসেল তোমাকে জানতে হবে। তোমাকে শরীরের জয়েন্ট জানতে হবে, আর্থোলজি, কোন কোন জয়েন্ট কোথায় আছে, কিভাবে আছে, ক্যাপসুল কাকে বলে, সাইনোভিয়াল জয়েন্ট কাকে বলে, সাইনোভাইটিস কাকে বলে, সো জয়েন্ট সম্বন্ধে তোমাকে জানতে হবে। তোমাকে নিউরোলজি, নার্ভ অ্যান্ড ব্রেন এবং নার্ভ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেনের পার্ট আছে, ব্রেনের ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন, এইগুলো জানতে হবে। ভেন্ট্রিকেল কাকে বলে, থার্ড ভেন্ট্রিকেল, ফোর্থ ভেন্ট্রিকেল, এইসব তোমাকে জানতে হবে। ব্রেনের কোন এরিয়া আছে, কোন এরিয়াতে ইঞ্জুরি হলে কী হয়, এইসব তোমাকে জানতে হবে। এইগুলো আমি সংক্ষেপে বলবো সব। চোখের রেটিনা, স্পেশাল সেন্স, কান, এগুলো তোমাকে জানতে হবে নার্ভাস সিস্টেমের মধ্যে। তোমাকে স্প্লাঙ্কোলজি জানতে হবে, ভিসারার বিভিন্ন সিস্টেম আছে, লাংস, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, এই ডাইজেস্টিভ সিস্টেম, স্টোমাক, ইসোফেগাস, লিভার, এগুলো তোমাকে জানতে হবে। কোনটা কী দিয়ে তৈরি, কাকে কী হয়। নর্মাল স্টোমাকে বেরিয়াম মিল খাওয়ালে কীরকম দেখতে হয়, যদি এর ভিতরে আলসার থাকতো, ক্যান্সার হতো, কনস্ট্রিক্টেড হয়ে যেত, এরকম ছোট হয়ে যেত। একটা অ্যাটনিক স্টোমাক, কনস্ট্রিক্টেড হয়ে গেছে এই জায়গাটা, এখানে তো এরকম কনস্ট্রিক্টেড হওয়ার কথা না, এখানে হয়েছে, নর্মালি হয়নি। তাহলে এইসব আমাদের জানতে হয়। এই যে ছবি, এই যে ডিউডিনাম, এখান থেকে আসে বাইল ডাক্ট, এই যে ভিলাই, ইন্টেস্টিনের ভিলাই, কীভাবে খাবারগুলোকে এখান থেকে রস টেনে নেয়, এইসব পড়াবো, শেখাবো। এই যে ইন্টেস্টিনের বেরিয়াম মিল এক্সরে, এই যে নাড়িভুঁড়িগুলো ইন্টেস্টিন, জেজুনা মিলিয়াম, এখান থেকে উঠে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন চলে গেছে। এসব দেখাবো, এসব শিখতে হবে। এই যে রেকটামে তোমাকে জানতে হবে, রেকটামের রোগ নিয়ে তোমার কাছে প্রচুর লোক আসে, তোমাকে রেকটাম জানতে হবে। এই যে হিলটনস লাইন কাকে বলে, হোয়াইট লাইন আর হিলটন লাইন, আঙুল দিলে যেখানে আটকাবে। ইঙ্গুইনাল হার্নিয়া, তোমাকে হার্নিয়া জানতে হবে, তুমি হার্নিয়ার ট্রিটমেন্ট করবে, কোনটা অবলিক ইঙ্গুইনাল হার্নিয়া, কোনটা ডাইরেক্ট, কোনটা। এই প্যাঙ্ক্রিয়াস জানতে হবে তোমাকে, প্যাঙ্ক্রিয়াসের ডাক্ট, প্যাঙ্ক্রিয়াসের অসুবিধা হলো কী হয়, প্যাঙ্ক্রিয়াসের মেন ডাক্ট, কীভাবে প্যাঙ্ক্রিয়াটিক জুস আনে, এই দিক থেকে ডিওড্রাম আসে, এসে ডিওড্রামের মধ্যে তার রসটা ফেলে দিচ্ছে, তারপরে খাবারটা আস্তে আস্তে এদিক দিয়ে এসে চলে আসছে।
কিডনির ভিতরে নেফ্রন কীরকম থাকে এগুলো জানতে হবে। ব্লাডার কি এই যে ব্লাডার এই যে তোমার ব্লাডার থেকে এই যে পোস্টেট গ্ল্যান্ড, ব্লাডারের নিচে পোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায় পুরুষের 45-50-55 পরে। এইখানে ব্লাডার থেকে বেরোচ্ছে তোমার ইউরেথ্রা, এই তলা দিয়ে এই মেমব্রেনাস পার্ট অফ দ্য ইউরেথ্রা, এর উপর চাপ দিচ্ছে, চাপ দেওয়ার জন্য প্রস্রাব আটকে যাচ্ছে, তুমি সাবাল সেলোটা দিচ্ছ, কোনিয়াম দিচ্ছ, তোমাকে অ্যানাটমি জানতে হবে। এটা সেমিনাল ভেসিকেল, যেখানে টেস্টিস থেকে এসে সিমেন্টটা জমা হয়, এসব তোমাকে জানতে হবে। ব্লাডারের ভিতরে ট্রাইগন বলে, ট্রাইগন অফ দ্য ব্লাডার, এই দুটো ইউরেটারের এই ফুটো এখান দিয়ে ঢোকে, তারপর এখান দিয়ে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস, এখান থেকে প্রস্রাবটা বেরোতে থাকে। এইগুলো সব আস্তে আস্তে করে এক এক দিন এক একটা চ্যাপ্টার। আজকাল আমি ইন ডিটেলস যা বলছি 1 বছরের কোর্স সব বলছি অল্প অল্প করে। এই যে মেয়েদের এবার সেক্সুয়াল সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেমস অফ দ্য ফিমেল, মেল হয়ে গেল এই যে পেনিস, দুই পাশে কর্পাস স্পঞ্জিওসাম মাসেল, মাঝখানে কর্পাস স্পঞ্জিওসাম মাসেল, আর দুই পাশে কর্পাস ক্যাভার্নোসাস, দুটো কর্পাস ক্যাভার্নোসাস, একটা কর্পাস স্পঞ্জিওসাম, পাউরুটির মতন, এর ভিতরে রক্ত জমে গিয়ে শক্ত হয়। গোড়াটা হচ্ছে বাল্ব অফ দ্য পেনিস। এগুলো জানতে হবে। স্ক্রোটামের ভিতরে কি লেয়ার আছে, কীভাবে এর ভিতরে স্পাম তৈরি হচ্ছে, এগুলো জানতে হবে। এক্সটার্নাল জেনিটাল অর্গানস অফ দ্য ফিমেল, ব্রেস্টের ভিতরে লোবস, এই যে লোবিউলস আমি একদিন বলেছিলাম, ছোটো ছোটো আঙুরের মতন লোবিউলস থাকে, 5টা 7টা লোবিউলস মিলে একটা ডাক্ট হয়, একটা ডাক্ট, তাকে বলে ল্যাক্টিফারাস ডাক্ট। ল্যাক্টিফারাস ডাক্টগুলো, এই ডাক্টগুলো এখান থেকে এই যে এই 4-5টা ঢুকে একটা ডাক্ট হলো, এখানে 4-5টা লোবিউলস মিলে একটা ডাক্ট হলো, এদিকে 4-5টা মিলে একটা ডাক্ট হলো, এই ডাক্ট হলো। এবার সব ডাক্টগুলো নিপেলে চলে যাচ্ছে, এটা নিপেল, মাঝখানে জায়গাটার নাম হচ্ছে নিপেল, আর চারিদিকে এই যে অংশটা এর নাম হচ্ছে এরিওলা। তো ভেরি সেন্সিটিভ, বাচ্চা ছাক করে। সো এখানে নার্ভ এন্ডিংস, প্রচুর নার্ভ এন্ডিংস, সো ইট ইজ অলসো অর্গান ফর সেক্সুয়াল স্টিমুলেশন। এই যে এক্সটার্নাল জেনিটালস, মেয়েদের অনেক মেয়েরা জানে না যে প্রস্রাব কোত্থেকে আসে, ভাবে ভ্যাজানাল অরিফিস দিয়ে প্রস্রাব আছে, তা না, এই যে প্রস্রাবের জায়গা আগে, এটা হচ্ছে ইউরেথ্রাল অরিফিস, প্রস্রাবের জায়গাটা এখানে। এই জন্য মেয়েদের একটা প্রবলেম হয়, রক্ত বেরোলে হঠাৎ করে আদার দ্যান মেনস্ট্রুয়াল টাইম, মাসিকের সময় না কিন্তু অন্য সময় রক্ত বেরোচ্ছে, সে বুঝে উঠতে পারে না যে প্রস্রাবের জায়গা দিয়ে বেরোচ্ছে ব্লাডারের কোনো ব্যাপার হলো না ভ্যাজানার কোনো ব্যাপার হলো। এই হচ্ছে হোমোরাগাস টু দ্য পেনিস, এটার মেয়েদের পেনিস, তার নাম হচ্ছে ক্লাইটোরিস, সেক্সুয়াল স্টিমুলেশন। এছে রেকটাম, এছে মাসেলস, এছে বার্থোলিন গ্ল্যান্ড, যেখান থেকে ভ্যাজানার মধ্যে রস বের করে দেয়। সেক্সুয়াল স্টিমুলেশন হলে এখান থেকে রস চলে আসে ভ্যাজানার মধ্যে, এগুলো জানতে হবে। সো এই হচ্ছে আমাদের ভিসারাল সিস্টেম, স্প্ল্যাঙ্কোলজি, মেয়েদের সিস্টেম, ছেলেদের সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, লাংস, রেসপিরেটরি সিস্টেম, খাবার দাবারের ডাইজেস্টিভ সিস্টেম, প্রস্রাবের কিডনি সিস্টেম, অ্যান্ড মেল ফিমেলের রিপ্রোডাক্টিভ সিস্টেম, এই সব সিস্টেমগুলো একসাথে বলা হয় স্প্ল্যাঙ্কোলজি। এগুলো আমাদের জানতে হবে। এমব্রায়োলজি, বাচ্চা কাচ্চা কী করে বাচ্চা ভ্রূণ বাড়ছে, বড় হচ্ছে, সৃষ্টি হচ্ছে, যখন ঢুকে গেল স্পার্ম, তার নাম হচ্ছে ক্যাপাসিটেশন। আফটার ইজাকুলেশন ইনটু দ্য ফিমেল, দি স্পার্মাটোজোয়া আন্ডারগো দ্য ফাইনাল স্টেপ ইন দেয়ার ম্যাচুরেশন, এ প্রসেস নোন অ্যাজ ক্যাপাসিটেশন। এসব জানতে হবে। এগুলো এত ডিটেলস না জানলেও মোটামুটি একটা আইডিয়া রাখতে হবে কীভাবে তারপরে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে। হচ্ছে এনজিওলজি, হার্ট অ্যান্ড ব্লাড ভেসেলস, হার্ট অ্যান্ড ব্লাড ভেসেলস। এই হার্টের 4টি চেম্বার আছে, উপরেরটার নাম হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এই দেখো এই যে রাইট অ্যাট্রিয়াম দাগ দিয়ে দেখানো, রাইট অ্যাট্রিয়াম, এটার নাম হচ্ছে রাইট ভেন্ট্রিকেল। তো ব্লাডের রক্ত এই যে সুপিরিয়র ভেনা কাবা দিয়ে রক্ত রাইট অ্যাট্রিয়ামে ঢোকে।
এখান থেকে ব্লাডটা রাইট ভেন্ট্রিকেলে চলে আসে। এই ছবিটা থেকে আর একটা ভালো ছবি দিলে আমি দেখিয়ে দিচ্ছি। এসব আগে কোন পাতায় কোন ছবি আমার মুখস্থ ছিল, এখন তো এইসব আর ঘাঁটা হয় না। এই যে এইটাই মোটামুটি দেখতে পাবে। তাহলে এখান থেকে এই যে নীল মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড ভেন, রাইট অ্যাট্রিয়ামে রক্ত আসছে, এখান থেকে রাইট ভেন্ট্রিকেলে যাচ্ছে, রাইট ভেন্ট্রিকেল থেকে আবার রক্তটা এই ভিতর দিয়ে উঠে গিয়ে দুই দিকে লাংসে চলে যাচ্ছে, এই লাংস এখানে গিয়ে পিউরিফাইড হচ্ছে, পিউরিফাইড উঠে গিয়ে আবার লেফট ভেন্ট্রিকেল থেকে অ্যাওটা উঠছে, সে ছবি দেখাচ্ছে। এইটার মধ্যে অন্যভাবে দেখিয়েছে, এই যে অ্যাওটা উঠে গেল, অ্যাওটা উঠে গেল গিয়ে ভাগ হয়ে যাচ্ছে। এই যে ব্রেকিওসেফালিক ট্রাঙ্ক, কমন ক্যারোটিড আর্টারি, সাবক্লেভিয়ান আর্টারি, এই ভাগ হয়ে যাচ্ছে। আর আর্স মানে বাঁকা, জানলা দরজা আর্স বলে। এই অ্যাওটা উঠে বড় আর্টারিকে অ্যাওটা বলে, বাংলায় বলে মহাধমনী। আর্স হয়ে গেল, আর্সের থেকে 3টে ব্রাঞ্চ বেরিয়ে যাচ্ছে। আর আর্সটা পরে কন্টিনিউশন হবে, এরকম নিচে নামবে। এই যে ভাগ হয়েছিল আমি দেখিয়েছিলাম, এই যে কমন ক্যারোটিড আর্টারি উঠে যে ডান দিকে ব্রেকিওসেফালিক ট্রাঙ্ক, এই দিক হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ভাগ হয়ে যাচ্ছে গিয়ে এখান দিয়ে উঠে, এখান দিয়ে এই যে এই কানের পাশ দিয়ে এখান দিয়ে ফেসিয়াল নার্ভ নামে। এই যে হলুদগুলো সব ফেসিয়াল নার্ভ, এই নার্ভ। এই জন্য কানের এখানে যে প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড টিউমার হলে খুব সাবধান, ওর ভিতর দিয়ে নার্ভ আসে, ফেসিয়াল নার্ভ। এই আর্টারি এখান থেকে উপরে চলে যাচ্ছে। আর এই যে এদিক দিয়ে ভাগ হয়ে এটার নাম হচ্ছে একজিলের আর্টারি, বগলে চলে আসবে, বগলের নাম একজিলা, একজিলের আর্টারি হয়ে নিচে চলে আসছে। সো এখন ডিটেলস তো আজকে আর দেখাবো না, এই উপরে কীভাবে যাচ্ছে। এবারে ব্রেনে চলে যাচ্ছে, ব্রেনে গিয়ে সার্কেলস অফ উইলস তৈরি করছে। কীভাবে? সার্কেলস অফ উইলস। এদিক থেকে পিছন দিক দিয়ে আসে বেজিলার আর্টারি, সামনের দিক দিয়ে আসে সাবক্লেভিয়ান আর্টারি। এরা ব্রাঞ্চ দেয় অ্যান্টিরিয়র কমিউনিকেটিং আর্টারি, পোস্টিরিয়র কমিউনিকেটিং আর্টারি, আর সব জুড়ে হাত ধরাধরি করে একে বলা হয় সার্কেলস অফ উইলস। সার্কেলস অফ উইলস এসব পড়াবো, এসব শেখাবো। তারপরে এবার নিচের দিকে নেমে কি করছে, নিচের দিকে আসছে ব্রেকিয়াল আর্টারি, হাতের ভিতর দিয়ে এটা হাত, এটা ডেল্টয়েড মাসেল, এই ব্রেকিয়াল আর্টারি আসছে। কিউবিটাল ফসা ওখানে ভাগ হয়ে যাবে। রেডিয়াল আর্টারি এই যে ভাগ হচ্ছে, রেডিয়াল আর্টারি অ্যান্ড আলনার আর্টারি। কিউবিটাল ফসা মানে হাতের ভিতরের দিকে হচ্ছে রেডিয়াল আর্টারি, বাইরের দিকে আলনার আর্টারি। এবার পেটের ভিতরে যে আসছে এই অ্যাবডোমিনাল আউটা, এসে দুই দিকে ভাগ হয়ে যায় কমন ইলিয়াক আর্টারিস, আর মাঝখান দিয়ে যেটা বেরোয় তার নাম হচ্ছে মিডিয়ান স্যাক্রাল আর্টারি। তো এগুলোর ডিটেলস আমি এখন দেখাচ্ছি না। তাহলে এই বইটা হচ্ছে আর্টেরিয়াল সিস্টেম। তাহলে এর নাম হচ্ছে অ্যাঞ্জিওলজি। অ্যাঞ্জিও মানে ভেসেলস, ব্লাড ভেসেলস। অ্যাঞ্জিওগ্রাম বলে যে কোনো শিরা উপশিরা ঠিক আছে কিনা অপারেশন করার সময় দেখব, অ্যাঞ্জিওগ্রাম। সো তাহলে আমরা হার্ট অ্যান্ড ব্লাড ভেসেলস তাকে বলি অ্যাঞ্জিওলজি। আমরা সব ভিসারাগুলো বাচ্চা কী করে বড় হচ্ছে এমব্রায়োলজি, সমস্ত সিস্টেমগুলোকে একসাথে বলছি স্প্লাঙ্কোলজি। ব্রেন থেকে যে নার্ভ বেরোচ্ছে সেইটা সব থেকে বড় চ্যাপ্টারে দেখো, বড় বই, এর নাম নিউরোলজি, আর্থোলজি, জয়েন্ট, মায়োলজি, অস্টিওলজি। চলে গেল। তাহলে আমাদের অ্যানাটমি জানার দরকার। আমি একদিন আর কত দেখাবো। আমাদের ফিজিওলজি জানার দরকার, আমাদের গাইনি জানার দরকার, অনেক কিছু জানার দরকার, আমাদের সব জানতে হবে।
এই যে গাইনি, আমাদের একটু একটু করে সব গাইনির ডাক্তার আমরা না, কিন্তু আমাদের গাইনি জানতে হবে। এই যে টেক্সট বুক অফ গাইনোকোলজি, আমাদের অনেক কিছু জানার দরকার আছে, এসব বই থেকে আমাদের জানতে হবে, নানান রকম জিনিস জানতে হয়। ক্রিপ্টোমেনোরিয়া কাকে বলে? যেখানে মেনস্ট্রুয়েশন হচ্ছে না। দিস ইজ দি কনসিল্ড মেনস্ট্রুয়েশন ডিউ টু ইমপারফোরেট হাইমেন। একটা মেয়ের 16 বছর 18 বছর বয়স হয়ে গেছে, ব্লাড জমে যাচ্ছে ভিতরে, ব্লাড জমে যাচ্ছে, কিন্তু ইমপারফোরেটেড হাইমেন, মেয়েদের চেয়ে বাংলা যেটা বলে সতীচ্ছদ, সেই চা ছেড়েনি, ফাটেনি, ফুটো হয়নি, সেটা বন্ধ। সেটা এমনি যে নেট লাইক থাকে, তার নেট লাইক নেই, শক্ত, তাহলে তার ব্লাড যাচ্ছে না, তাকে বলা হয় ক্রিপ্টোমেনোরিয়া। তুমি বুঝতে পারলে না? ওটা সার্জিক্যাল কেস, তোমার ওষুধে কিচ্ছু হবে না। তুমি ভাবছো যে ওষুধ দিচ্ছি, 16 বছর 15 বছর 14 বছর হয়ে গেছে, তার ব্লাড জমে যাচ্ছে, পেট ব্যথা আরম্ভ হয়েছে, ক্রিপ্টোমেনোরিয়া, সার্জিক্যাল প্রসিডিওর। তুমি না জানলে সেটা বুঝতে পারবে না। তাহলে ক্রিপ্টোমেনোরিয়া তোমাকে জানতে হবে তোমার ডায়াগনোসিসের জন্য। অনেক রকম তোমার পরীক্ষা নিরীক্ষা জানতে হয়, যেগুলো ডাক্তারবাবুরা করে, সেগুলো না জানলে তোমার প্রবলেম হবে। সো গাইনোকোলজির নলেজ তোমার দরকার। কলোনোস্কোপি বলে একটা জিনিস আছে, তোমার বিভিন্ন রকম পরীক্ষা জানার দরকার হতে পারে। তুমি ধরো তুমি ব্যবহার করছো না, কিন্তু তোমার জিনিসগুলো জানতে হবে। কলোনোস্কোপি মানে কলোনোস্কোপি একটা যন্ত্র, ভেজাইনা, মেয়েদের ভেজাইনা দিয়ে দেখলে জরায়ুর মুখে ঘা হয়েছে কিনা দেখার জন্যে, সার্ভাইকাল ইরোশন দেখার জন্যে, তাকে বলে কলোনোস্কোপি। ল্যাপারোস্কোপি কাকে বলে? পেটের ভিতরে ফুটো করে পেটের যন্ত্রের ভিতরে দেখার জন্যে। ইন্ডোস্কোপিক ডাইলেটেশন, তাকে বলে ল্যাপারোস্কোপি। হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি, হিস্টেরো মানে ইউটেরাস, সালপিঙ্গো মানে তার টিউব, সেটা দেখার জন্যে যে টেস্ট করতে হবে তাকে বলা হবে হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি। কার্ডিওস্কোপি কী জিনিস? ভেজানার ভিতর দিয়ে যখন দেখবো আমি যন্ত্র ঢুকিয়ে ভিতরেরটা, ইউটেরাসের ভিতরে, তাকে বলা হয় কার্ডিওস্কোপি। হিস্টেরোস্কোপি কি? এন্ডোমেট্রিয়াম কীরকম পজিশন আছে, এন্ডোস্কোপিক ভিজুয়ালাইজেশন, তাকে বলা হয় হিস্টেরোস্কোপি। এই সম্বন্ধে জানার দরকার। দেখো মেন জিনিসগুলো আমি দেখাচ্ছি, এগুলো সব পড়াবো অল্প অল্প করে যেগুলো দরকার। আমি তো ডিটেলস পড়াবো না, মেন যা জানার দরকার সেগুলো দেখাবো। এই যে এই চ্যাপ্টার, এর থেকে কিছু পড়াতে হবে। মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার, প্রাইমারি অ্যামেনোরিয়া কাকে বলে? আমি যখন কেস টেকিং করছি আমি লিখলাম প্রাইমারি অ্যামেনোরিয়া, তুমি বুঝতে পারলে না, দুম করে ফেসবুকে লিখলে স্যার বুঝলাম না। প্রাইমারি অ্যামেনোরিয়া মানে অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। প্রাইমারি মানে যারা এখনও একদমই হয়নি। দি মেনার্কি আমি বলেছিলাম বিগিনিং অফ মেনস্ট্রুয়েশন ইজ নোন অ্যাজ মেনার্কি। সো মেনার্কি মানে মাসিক যখন আরম্ভ হলো সেই মেয়েটিকে বলা হয় মেনার্কি। দি মেনার্কি ডাজ নট অ্যাপিয়ার ইভেন হোয়েন দি গার্ল ইজ ওভার 18 ইয়ার্স। 18 বছর হয়ে গেছে তবু মেয়েটির এখনও মাসিক হলো না, তার নাম প্রাইমারি অ্যামেনোরিয়া। অনেক কারণ হতে পারে, দেখো কনজেনিটাল অবস্ট্রাকটিভ রিজন, এইসব কারণ হতে পারে, অনেক রকম কারণ। সেক্স ক্রোমোজাল ডিফেক্ট হতে পারে, তাহলে সেটা আমাদের জানতে হবে। আরেকটা অ্যামেনোরিয়া হচ্ছে সেকেন্ডারি অ্যামেনোরিয়া। সেকেন্ডারি অ্যামেনোরিয়া কাকে বলে? যখন মাসিক চলছিল কিন্তু কোনো কারণে মাসিক এমনি সবারই যেমন হচ্ছে, কোনো কারণে হঠাৎ 3 মাস 4 মাস 6 মাস হচ্ছে না, তাকে বলে সেকেন্ডারি অ্যামেনোরিয়া। দিস ইজ সিজেশন অফ মেন্সেস, মানে সেটা বন্ধ হয়ে গেছে মেন্সেস ফর 3 or more সাইকেল ফলোয়িং নর্মাল মেনস্ট্রুয়াল ফাংশন। 3 মাসের উপরে বন্ধ থাকলে তাকে আমরা বলবো সেকেন্ডারি অ্যামেনোরিয়া। কী কী কারণ হতে পারে তোমাকে সে কারণ জানতে হবে, খালি ওষুধ দিলে হবে না। অবস্ট্রাকটিভ রিজন হতে পারে, তুমি দেখো ইউটেরাইন কজ হতে পারে, ইউটেরাইনের ভিতরে টিউমার হতে পারে। অ্যাশারমান সিনড্রোম হতে পারে, সেটা কী জিনিস? ওভারিয়ান কজ হতে পারে। তাহলে আমাদের অ্যামেনোরিয়া সম্বন্ধে জানতে হবে। নেক্সট হচ্ছে পেন, মেনস্ট্রুয়াল পেন কোথায় কোথায় কমন হতে পারে। এই থায়ের এই পর্যন্ত নর্মাল কমন হতে পারে। বলছে যে ডাক্তারবাবু তোমাকে পিরিয়ডের কথা বললো না, আমার থাই দুটো না ফেটে যাচ্ছে, লো ব্যাক পেন, এই জায়গাটা ফেটে যাচ্ছে, কোমরের জায়গাটা হাত দিয়ে দেখালো। ইট ইজ দ্য কমন সিমটম অফ মেনস্ট্রুয়াল পেন। আপনার কি পিরিয়ডের সময়? হ্যাঁ পিরিয়ডের সময়, তুমি জানতে না, কমন সিমটম, তুমি তো বুঝিয়ে বলতে পারলে না। ডিসমেনোরিয়া,
পেনফুল মেনস্ট্রুয়েশন কেন হয়, কী কারণে হয়, ওষুধ দেওয়ার সময় তোমাকে এটা জানতে হবে। মেমব্রেনাস ডিসমেনোরিয়া কাকে বলে, কনজেস্টিভ ডিসমেনোরিয়া কাকে বলে, তুমি যদি জানো তোমার মেটিমেডিকা লেখা আছে বোরাক্স। বোরাক্স ইজ দ্য মেডিসিন ফর কনজেস্টিভ মেমব্রেনাস ডিসমেনোরিয়া, বড় বড় টুকরো ফ্লেক বেরোয়, বোরাক্স। স্পাজমোডিক ডিসমেনোরিয়া, তোমার স্পাজমোডিক যে কন্ট্রাকশন হবে তোমার ম্যাকফস কলোসিন সেখানে কাজ করবে। তুমি যদি এবার স্পাজমোডিক তার সিমটমটা কি, এই সিমটম লেখা আছে। পেশেন্ট ইজ ইয়ং, ইউজুয়ালি 18 থেকে 24 বছরের মধ্যে হবে। তাহলে 18 থেকে 24 বছরের মধ্যে মেয়েদের তোমার ম্যাকফস কলোসিন বেশি কাজ করবে। তুমি এটা জানলে, এই নলেজ না থাকলে তুমি জানতে না। দেখো ম্যাকফসের কলোসিনের সিমটম এখানে দেওয়া আছে, দেখো এই যে এটা তো গাইনির বই। পেইন ইজ কলিকি অ্যান্ড ক্রাম্প লাইক, পেইন ইজ কলিকি অ্যান্ড ক্রাম্প লাইক, পেইন ইন দ্য হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ান, হাইপো মানে নিচে, গ্যাস্ট্রিক মানে পাকস্থলী, তাহলে পেটের নিচের দিকে। পেন মে রেডিয়েটস টু দ্য থাই, থাইয়ে যেতে পারে। দেয়ার মে বি লো ব্যাক এক, এইটা দেখালাম। তাহলে এটা স্পাজমোডিক ডিসমেনোরিয়ার পেন দেখালাম, তোমাকে জানতে হবে এটা। ডিসমেনোরিয়া হলে, পেনফুল মেনস্ট্রুয়েশন হলে তোমাকে কারণ জানতে হবে, ইনভেস্টিগেশন কী কী করতে হয়, কীভাবে জানতে হয় সেগুলো তোমাকে জানতে হবে। ব্রেস্টের নানা রকম ডিজিজ, ব্রেস্ট ডিজিজ নানা রকম কী কী হতে পারে, ব্রেস্ট কার্সিনোমা, ফাইব্রয়েড অ্যাডিনোমা ব্রেস্ট, কোন টিউমারগুলো সারবে, কোন টিউমারগুলো সারবে না, ব্রেস্টে পেন তার নাম হচ্ছে ম্যাস্টোডাইনিয়া, এইসব তুমি জানি। তোমার মেডিসিন সিলেকশনটা কিন্তু অনেক সময় অনেক সহজ হয়ে যায়। মেনোরেজিয়া কাকে বলে, মেনোরেজিয়া, দিস মিনস এক্সেসিভ মেনস্ট্রুয়াল লস ইন অ্যামাউন্ট অর ডিউরেশন, পরিমাণে হতে পারে বা অনেক দিন ধরে হতে পারে। কী কী কারণ তোমাকে জানতে হবে, ইউটেরাইন ফাইব্রয়েড থাকলে হতে পারে। তুমি চিকিৎসা করছো, তুমি জিনিসটা জানো না, তুমি তাকে আলট্রাসোনোগ্রাফি এখন তো হয়ে গেছে সুবিধা, তুমি করতে পারলে না, করলে দেখা গেল যে বড় ইউটেরাইন ফাইব্রয়েড আছে, কিংবা পেলভিক এন্ডিওমেট্রিওসিস আছে, তুমি এন্ডিওমেট্রিওসিস জানো না। ওবেসিটি থাকলে, খুব মোটা মেয়েদের হতে পারে ওবেসিটি, তোমাকে বলতে হবে যে ওবেসিটি কন্ট্রোল করতে হবে আপনার, তুমি জানো না। তাহলে আরেকটা ব্লিডিং হচ্ছে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, ডিউবি। দিস ইজ দ্য এক্সেসিভ ইউটেরাইন ব্লিডিং হোয়ার নো অর্গানিক কজ, কোনো কারণ খুঁজে পাচ্ছ না তুমি। এই যে মেনোরেজিয়ার যেসব কারণ আছে, এই যে ইটিওলজি, এই কারণের মধ্যে ওভারিয়ান টিউমার, জরায়ুর টিউমার, রেট্রোভার্সন অফ দি ইউট্রাস, পেলভিক এন্ডোমেট্রিওসিস, কিচ্ছু কারণে সব নর্মাল, কিন্তু কোনো কারণ ইডিওপ্যাথিক, তাকে বলা হয় ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। এইসব কেসে হোমিওপ্যাথিক চিকিৎসার বিরাট সুবিধা, কারণ উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। সো ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, ডিউবি ডায়াগনোসিস হলে অ্যালোপ্যাথি ডাক্তাররা কিছু করতে পারে না, একদম বাকদম এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে ওষুধ দেবে, কিন্তু তুমি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে পারো, কারণ তুমি ওরা রোগের কারণ পাচ্ছে না তাই ওষুধ দিতে পারছে না, তোমার কারণ লাগবে না, তুমি রোগী পাচ্ছ, রোগীকে ওষুধ দিতে হবে। তাহলে আমাদের এই সাবজেক্টগুলো জানার দরকার। তারপর দেখো ইনফার্টিলিটি, পোস্ট মেনোপজাল ব্লিডিং। মেনোপজ হয়ে গেছে মানে যে ঝামেলা মিটে গেল, অনেক মেয়েরা বললো বেঁচে গেলাম, তা তো না, তারপরে ব্লিডিং হতে পারে। সেই ব্লিডিংয়ের কী মানে থাকতে পারে? দিস ইজ ইরেগুলার ব্লিডিং পার ভ্যাজাইনা আফটার মেনোপজ ইজ বিং এস্টাবলিশ ফর 6 months অর লঙ্গার, টানা 6 মাস ধরে ব্লিডিং চলছে। তার অনেক কারণ হতে পারে, ক্যান্সার হতে পারে, সেগুলো তোমার জানার দরকার। মেন চ্যাপ্টারগুলো আমি দেখাচ্ছি। ইনফার্টিলিটি, বাচ্চা কাচ্চা হচ্ছে না, পুরুষের জন্য ডিফেক্ট আলাদা, মেয়েদের ডিফেক্ট। ইনফার্টিলিটি কাকে বলে? বোথ দ্য টার্মস ইনফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি মিন ইনএবিলিটি টু কনসিভ আফটার 1 year অফ সেক্সুয়াল লাইফ। 1 বছর দেখতে হবে, তুমি ধরো 6 মাস দেখার পরে আসলো ইনফার্টিলিটি না, বলতে পারি 1 বছর, তারপরে আমি কনফার্ম ডায়াগনোসিস করতে পারি। তার কী কী কারণ থাকতে পারে? নানা রকম কনসার। স্পার্ম কাউন্ট কি তুমি জানো না, মেল ফ্যাক্টরস থাকতে পারে, মেল ফ্যাক্টর তোমাকে জানতে হবে, মেলের কী ফ্যাক্টর হতে পারে, তার এন্ডোক্রিন ডিজিজ হতে পারে, তার কর্টিক্যাল ডিফিকাল্টি হতে পারে, তার সিস্টেমিক ডিজিজ হতে পারে, তার স্পার্ম অ্যানালিসিস করে তুমি গণ্ডগোল পেয়ে গেলে। তাহলে আমরা অনেক বাড়িতে ছেলেদের ডিফেক্ট বোঝে না, জানে না। ছেলেদের হলো বীজ, মেয়ের হচ্ছে মাটি, গাছ হবে মাটিতে, বীজ পড়ে। বীজ যদি ডিফেক্ট হয় তাহলে যেমন শস্য ক্ষেত্রে শস্য হয় না, গাছ হয় না, তেমনি আগে যারা জানতো না এখনও গ্রামে গঞ্জে ছেলেদের ঘাড়ে দোষ দেয়,
সাবাল আবার বেয়ে দেবো? তো সাবালের যে দোষ তা তুই ভাবছিস না। তাহলে ইনফার্টিলিটি সম্বন্ধে আমাদের জানতে হবে। ইউটেরাসের পজিশন, পেন হচ্ছে, ডাক্তারবাবু আমার ইন্টারকোর্স করতে গেলে, স্বামী স্ত্রী মেলামেশা করতে গেলে খুব ব্যথা হয়, তুমি ট্রিটমেন্ট করছো। তার যদি রেট্রোভার্সন ইউটেরাস থাকে, তার যদি অসুবিধা থাকে, তাকে বলে ডিসপেরোনিয়া। তাহলে ম্যাথমেটিক্যাল অনেক জায়গায় লেখা আছে ডিসপেরোনিয়া। তো তুমি ডিসপেরোনিয়া মানে জানো না? দিস ইজ দ্য পেইনফুল অ্যান্ড ডিফিকাল্ট সেক্সুয়াল অ্যাক্ট। মেয়েটা লাফিয়ে উঠছে, সহ্য করতে পারে না। দিস মে লিড টু অ্যাপারেন্টলি ইনএবিলিটি টু প্র্যাকটিস কয়টাস। অনেক কারণ হতে পারে। ওয়ান অফ দ্য কজেস ইজ ফ্রিজিডিটি। তো এই দুই রকম ভাগ থাকে, সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ। সুপারফিশিয়াল ডিসপেরোনিয়া পেন ইজ ফেল্ট নিয়ার দ্য ইন্ট্রাইটাস অ্যান্ড ডিপ পেরোনিয়া পেন ইজ ইন দ্য ডিপ অফ দ্য ভ্যাজাইনা। আর কারণটা জানতে হবে। তুমি কারণ না জেনে খালি ট্রিটমেন্ট করলে হবে না। ফিমেল ফিজিলিটি, ফিমেল ফিজিলিটি একটা রোগ, তাকে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করতে পারো। সেই রোগটা তোমাকে জানতে হবে। তাহলে আমাদের গাইনোকোলজি জানতে হবে। প্রোলাপস, সব প্রোলাপস হোমিওপ্যাথিক ওষুধে তুমি সারাতে পারবে না, কারণ ইউটেরাসের সাথে বাঁধা আছে। ইউটেরাসটা লিগামেন্ট দিয়ে বাঁধা আছে, স্যাগ্রামের সাথে বাঁধা আছে ইউটেরো স্যাগ্রাল লিগামেন্ট। পেলভিক ক্যাভিটির সাথে পেলভিক ইউটেরো লিগামেন্ট। তাহলে এই যে লিগামেন্ট ঢিলে হয়ে গেছে, জ্বরে ওটা ফস করে বাইরের দিকে নেমে গেছে, তুমি ওষুধে ঠেলে তুলতে পারবে? ওষুধ কি কপি কলের কাজ করবে? তুমি ওষুধ দিয়ে যাচ্ছ সিপিয়া, কাজ হবে, কিচ্ছু হবে না। তুমি জানতে হবে। ইউ শুড নো দ্য অ্যানাটমি ফিজিওলজি। জানলে তুমি এই পেশেন্টকে আমি ট্রিটমেন্ট করবো না, আর তোমার কিচ্ছু হবে না। তুমি গাইনি ডাক্তারের কাছে যাও, প্রেশারি দিয়ে একজনের বাঁধার জিনিস আছে, ঠেলে তুলে কিছুদিন দেখতে পারে, যদি না হয় তাহলে তোমার কেটে বাদ দিতে হবে, এরকম থাকবে। তাহলে তুমি যদি জানো না, তোমার প্রোলাপস জানতে হবে, জেনিটাল প্রোলাপস, তার অপারেশন আছে, মে ফেয়ার অপারেশন, এসব আছে। ক্যান্সারের সিমটম তোমার জানতে হবে। আর্লি ক্যান্সারের কী সিমটম, লেট ক্যান্সারের কী সিমটম তুমি জানলে না, তুমি ট্রিটমেন্ট করে যাচ্ছ দিনের পর দিন, তুমি পেশেন্টটাকে ক্ষতি করে দিলে। সার্ভাইকাল কার্সিনোমা, এরকম ভিতরে এরকম হয়ে যাচ্ছে, চারিদিকে ক্যান্সার ছড়াচ্ছে, তুমি বুঝতে পারছো না, তুমি ট্রিটমেন্ট করে যাচ্ছ। তাহলে ওভারিতে ক্যান্সার হতে পারে, ওভারিয়ান কার্সিনোমা, তুমি তার সিমটম জানছো না, তার কী সিমটম হতে পারে, তার সব সিমটম আছে, সেগুলো জানতে হবে তোমাকে। তাহলে এসব জানার পরে তুমি এখন বুঝবে, অনেকেই বুঝবে যে আমরা কত কম জানি। আমরা লাফাচ্ছি, কিন্তু আমরা কত কম জানি। তাহলে আমাদের এই গাইনি, আমাদের যেমন অ্যানাটমি জানতে হবে, আমাদের গাইনি জানতে হবে, আমাদের অবস্টেটিক্স জানতে হবে। অবস্টেটিক্স, টেক্সট বুক অফ অবস্টেটিক্স অফ নিউরোলজি। আমরা জানতে হবে যে বাচ্চা প্রেগনেন্সির পর থেকে মায়ের এবং কী তার প্রবলেম হতে পারে, নানান রকম। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে গাইনির ডাক্তারের কাছে চলে যায়, কিন্তু তোমার বেসিক জিনিস জানতে হবে। হঠাৎ ব্লিডিং হলো, তোমার কাছে আসলো, সেই সবগুলো জানতে হবে। প্রেগনেন্সি হয়েছে কি না, দেখো 2 মাস মাসিক হচ্ছে না, তোমার তো এগুলো জানতে হবে। যে ডায়াগনোসিস অফ প্রেগনেন্সিটা ডায়াগনোসিস করা তোমাকে শিখতে হবে। বা 4 মাস 6 মাসের সময় বাচ্চা লাফাচ্ছে কি বাচ্চা সাউন্ড পাচ্ছি না, তোমাকে তুমি তো ডাক্তার, তোমাকে তো সবই তো তোমাকে জানতে হবে। তার সিমটমগুলো তোমাকে জানতে হবে, ভিতরে কোনো প্রবলেম হচ্ছে কি না। এই ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি জানতে হবে। অ্যান্টিনাটাল কেয়ার, অ্যান্টিনাটাল মানে কী করে মায়ের, তার উপদেশ দিতে হবে। তার কনস্টিপেশন হতে পারে, তার কাশি হতে পারে, তার মাথা ঘোরা হতে পারে, তার মর্নিং সিকনেস বমি হতে পারে, তার তুমি ট্রিটমেন্ট করবে। তার সাথে তার কজ জানতে হবে, তার ম্যানেজমেন্ট তোমাকে জানতে হবে। তারপরের চ্যাপ্টার তোমার দরকার নেই, লেবার কী করে ডেলিভারি করাচ্ছে, তুমি আর করাবে না, আজকাল আর কেউ করায় না, এগুলো দরকার নেই। কিন্তু তার আগে একটা ব্লিডিং হচ্ছে, প্রেগনেন্সি পিরিয়ডে ব্লিডিং হচ্ছে, সেগুলো তোমার জানতে হবে। কিন্তু তারপরে বাচ্চা ডেলিভারি হয়ে গেলে তোমাকে এইখান থেকে আবার তোমাকে জানতে হবে। হেলদি নিউবর্ন বেবি, হিজ ফিজিওলজি অ্যান্ড ক্লিনিক্যাল অ্যাসপেক্টস। সে বাচ্চার কোনো প্রবলেম হলে, মায়ের কিছু প্রবলেম হলে, কেন হচ্ছে, মায়ের ব্লিডিং হতে পারে, কীভাবে বাচ্চাকে দুধ খাওয়াবে, বাচ্চা ঢেকে তুলছে, তোমাকে এইসব প্রাথমিক জিনিস জানতে হবে। কাঁধে রেখে দুধ খাইয়ে আস্তে করে বার্পিং করা বলে, চাপড়াতে হবে কীভাবে, এসব তোমাকে জানতে হবে। মা যদি আর ফার্দার প্রেগনেন্সি না চায়, তোমাকে উপদেশ দিতে হবে কীভাবে, কন্ট্রাসেপশন সম্বন্ধে তোমাকে জানতে হবে।
তাহলে তোমাকে অবস্টেটিক সম্বন্ধে জানতে হবে, অবস্টেটিক্স বা মিডওয়াইফারি জানতে হবে। তোমাকে সার্জারি সম্বন্ধে কিছু জানতে হবে, সার্জারি, বিভিন্ন রকম সার্জারি তোমাকে জানতে হবে। তোমাকে আমরা তো জেনারেল প্র্যাকটিশনার, আমাদের সব রকম কেস আসবে। সোয়েলিংস, কোথায় কোথায় সোয়েলিংস হলে, বিভিন্ন রকম সোয়েলিং, তার কারণ কি, কী কারণ, কোনটা কি, তা তোমাকে জানতে হবে। এই সবগুলো আমি মোটামুটি আস্তে 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 পড়াবো। বিভিন্ন রকম সোয়েলিংস, কোথায় সোয়েলিংসের কী মানে আছে, এটা কোনটা কিলয়েড, এই কেস অফ কিলয়েড তোমাকে জানতে হবে যে কিলয়েড কোনটা সারে। এই কিলয়েড হলে তোমাকে বলতে হবে যে না এটা চট করে সারবে না, তোমাকে সব জানতে হবে। এটাকে প্যাপিলোমা বলে, প্যাপিলোমা। এটা কলিফ্লাওয়ার লাইক সারফেস, স্কোমাস, তুমি আঁচিল, বড় আঁচিল মনে করলে, কিন্তু এটা বড় আঁচিল না, এটা ক্যান্সার, এটা ক্যান্সার। তুমি সময় থাকতে আমি কি করব, অঙ্কোলজিস্ট কাছে বা ক্যান্সার স্পেশাল কাছে পাঠিয়ে দেবো, কিন্তু আমার কাছে পড়ে থেকে থেকে কী হবে না হবে আমি বলতে পারছি না। যদি বয়স হয়ে যায়, 80 বছর হয়ে গেছে, অপারেশন পারমিট করবে না, আমি চেষ্টা করতে পারি। কিন্তু এখন মডার্ন মেডিসিন অনেক ডেভেলপ হয়ে গেছে, অপারেশন করে রেডিয়াম থেরাপি দিতে পারে, একে বলা স্কোয়ামাস সেল কার্সিনোমা। তাহলে তোমাকে বিভিন্ন রকম সোয়েলিং সম্বন্ধে জানতে হবে। এই দেখো একটা বাটাক রিজিয়ন কী সোয়েলিং হয়ে গেছে, একে বলা হয় স্যাগ্রোকক্সিজোমাল ফেরাটোমা, এইসব তোমাকে জানতে হবে। এই দেখো হাত হঠাৎ করে এরকম ফুলে যেতে পারে, এরকম সার্কোমা, এ কাইন্ড অফ ক্যান্সার। তুমি বুঝলে না, তুমি বলছো আমার তো ক্যালকেরিয়া ফ্লোর আছে, 6 মারবো, ওই ফেসবুকে দেখি না লেখে, ও ক্যালকেরিয়া ফ্লোর দেবো 6 5টা করে বলি 3বার, তারপর কোথায় গিয়ে পালাবে। ইট ইজ এ কেস অফ ক্যান্সার, একে বলা হয় সার্কোমা। তাহলে বিভিন্ন রকম টিউমার সম্পর্কে তোমাকে জানতে হবে, আরও অনেক রকম ব্যাপার আছে, এই চ্যাপ্টার তোমাকে জানতে হবে। এ হচ্ছে নিউরোফাইব্রোমা, এটা হচ্ছে নিউরোফাইব্রোমা। কোনটা নিউরোফাইব্রোমা, কোনটা লাইপোমা, এটা হচ্ছে লাইপোমা। লাইপোমা অনেক বড় হয়, লাইপোমা ক্ষতি করে না, লাইপোমা নেভার গোস টু দ্য ক্যান্সার, লাইপোমা কোনো দিন ক্যান্সার হবে না, তোমাকে এগুলো জানতে হবে। এই একটা লাইপোমা ঘাড়ে বড়, এগুলো তোমাকে জানতে হবে। এটিকে বলে ফাইব্রোমা, এটির নাম হচ্ছে ফাইব্রোমা, ফাইব্রাস টিস্যু। ওমা, ওমা মানে টিউমার, ফাইব্রাস টিস্যু ফুলে গেলে তাকে বলে ফাইব্রোমা। ফ্যাট জমে গেলে এটা ফ্যাট, লাইপোমা। মাসেল জমে গেলে তাকে মায়োমা। সো নানান রকম টিউমার, এসব কোথায়, বেজাল সেল কার্সিনোমা, তুমি বুঝলে না, তুমি ওর ট্রিটমেন্ট করে যাচ্ছ, ইট ইজ এ ক্যান্সার, একে বলা হয় বেজাল সেল কার্সিনোমা। তাহলে সার্জারির আমার সোয়েলিংয়ের উপরে আমার চ্যাপ্টার আমাকে পড়তে হবে। আলসার, বিভিন্ন রকম সার্জারিতে আমি পাবো বিভিন্ন রকম আলসার, বিভিন্ন রকম আলসার, কোন আলসার কী বলে, এবার এপিথেলিয়ামাটাইটিস আলসার, একে বলা হয় মার্জোলিনস আলসার, বিভিন্ন রকম আলসার আমাকে জানতে হবে। লুপাস ভালগারিস, অনেক আছে, এইসব পড়েছি, এইসব আমার ডাল ভাত হয়ে আছে পড়ে পড়ে। ডায়াবেটিক আলসার কোনটা, টিউবারকুলাস আলসার কোনটা, ট্রপিক্যাল আলসার কোনটা, এইসব তোমাকে